আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের ৩৫ নম্বর ক্লাসে আমরা হাজির হয়ে গেছি। এই ক্লাসে আমরা ৩৯তম বিসিএস প্রিলি স্পেশাল, যেটা ডাক্তারদের জন্য হয়েছিল, এমবিবিএস এবং বিডিএস, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ১০০ মার্ক ছিল জেনারেল পার্ট থেকে। জেনারেল পার্টের মধ্যে বাংলা ভাষা সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, গাণিতিক যুক্তি, সাথে মানসিক দক্ষতাও অ্যাড ছিল এতে। তারপরে বাংলাদেশ বিষয়াবলী ছিল, আন্তর্জাতিক বিষয়াবলীও ছিল। তো এখানে টোটাল ২০০ মার্কের মধ্যে ১০০ ছিল এই জেনারেল পার্ট, আর ১০০ ছিল হচ্ছে মেডিকেল অ্যান্ড ডেন্টাল পার্ট। তো এই ১০০-র মধ্যে বিগত প্রশ্নগুলো থেকে আমরা দেখেছি ৫১টা প্রশ্ন কমন ছিল বিগত প্রশ্নগুলোর আলোকে, মানে 50% কিন্তু এখানে আমরা কমন পেয়েছি। আর গতকাল অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, সেটা হলো যে আন্তর্জাতিক বিষয়াবলীর যে প্রশ্নটা, মানে যেখানে ৩৯তম বিসিএস প্রিলিতে যে প্রশ্নটা হয়েছে, এইরকম প্রশ্ন কিন্তু সামনের বিসিএস এ হতে পারে, একটা চান্স রয়েছে। এরকম অ্যানালিটিক্যাল প্রশ্ন বা একটু ডিপ প্রশ্ন কিন্তু এই ৩৯তম বিসিএস এ হয়েছিল, মানে আন্তর্জাতিক বিষয়াবলীতে। তো এরকম প্রশ্ন কিন্তু হওয়ার চান্স রয়েছে ৪৬তম বিসিএস প্রিলিতেও বা সামনের বিসিএস গুলোতে। প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হইতে পারে। আর এই আন্তর্জাতিক বিষয়াবলীর টোটাল ২১টা প্রশ্ন এসেছিল, ২০টা আসার কথা ছিল, ২১টা এখানে এসেছিল। যাই হোক, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথম অংশ হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এটাকে ভাগ করেছে যে সাম্প্রতিকের আলোকে যে প্রশ্নগুলো হয়েছিল, কয়েকটা প্রশ্ন, ৬টা প্রশ্ন এসেছিল সাম্প্রতিকের আলোকে। ঠিক আছে? ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? এটা ওই সময়টাতে এসেছিল। ওই সময়টাতে মেবি মন্টিনিগ্রো ছিল, তারপরে উত্তর মেসিডোনিয়া আসলো, এরপরে আসলো ফিনল্যান্ড, এরপরে আসলো ৭ মার্চে সুইডেন। ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র, তাহলে এটার আনসার কি হচ্ছে? সুইডেন। এটা কিন্তু দেখেন ওই সময়টাতেও আসছিল। এখন ন্যাটোর এই সদস্য রাষ্ট্রগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ফিনল্যান্ড হলো গত বছরে, মানে দেখলাম ৪ এপ্রিল ২০২৩-এ, গত বছরই কিন্তু এটা হয়েছে। তাহলে দেখেন, আহ, গত বছর এটা হলে আহ, তারপরে এই বছরে হইলো ৭ মার্চ ২০২৪-এ। এখন ৭ মার্চ ২০২৪ যদি প্রশ্ন হয়ে যায়, যদি বিসিএস এর প্রশ্ন হয়ে যায় ৪৬তম বিসিএস প্রিলির, তাহলে দেখা যেতে পারে যে ফিনল্যান্ড অপশন হিসেবে থাকতে পারে ৩১তম সদস্য রাষ্ট্র কোনটি। আর যদি হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি প্রশ্নটা। ঠিক আছে? প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর তবে এটা আমাকে জেনে রাখতে হবে আপডেট তথ্য হিসেবে, কারণ এটা হচ্ছে ৩২তম সদস্য দেশ। ৭ মার্চ ২০২৪-এ কিন্তু এটা হয়েছে। তাহলে দেখেন, ন্যাটোর আমরা সবকিছু অলরেডি পড়ে ফেলেছি। ন্যাটোর ইন ডিটেলস একদম প্রতিষ্ঠা সাল থেকে শুরু করে সবই পড়ে ফেলেছে। আরো কিছু যদি আমরা এই সুবাদে আবার একটু রিভিউ করি, যেটা হলো প্রতিষ্ঠাকালীন সদস্য কতগুলো ছিল। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হলো ১২টা দেশ। ১২টা দেশ ছিল প্রতিষ্ঠাকালীন, এখন হচ্ছে ৩২টা টোটাল। আর এটা প্রতিষ্ঠা হয় পায় কত? ৪ এপ্রিল ১৯৪৯ সালে। ঠিক আছে? এখন ওইটা ঠিক আছে, বর্তমান সদস্য ৩২টা, এর দ্বারাই আমরা বুঝতে পারছি। এর সদর দপ্তরগুলো আবার একটু রিভিউ করি, কারণ সদর দপ্তর এখন পর্যন্ত ৩টা জায়গায় ছিল। প্রথম ছিল কোথায়? লন্ডনে, প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর এটা। তারপরে লন্ডন থেকে গেছিল কোথায়? প্যারিসে। প্যারিস থেকে বর্তমানে কোথায় আছে? ব্রাসেলস। এটা কিন্তু বর্তমান। আর এটা ছিল প্রতিষ্ঠাকালীন। প্রতিষ্ঠাকালীন ছিল একদম ১৯৪৯ থেকে শুরু করে ১৯৫২ সাল পর্যন্ত। তারপরে ১৯৫২ সাল থেকে এটা ১৯৬৬ সাল পর্যন্ত ছিল। তো যাই হোক, এই সালগুলো না পড়লেও চলবে। আপনি প্রতিষ্ঠাকালীন লন্ডন পড়েন, তারপরে মাঝখানে ছিল প্যারিসে, আর বর্তমানে হচ্ছে ব্রাসেলসে। এইটুকু আপনাকে জানতেই হবে ন্যাটোর। আর ন্যাটোর অন্যান্য বেসিক কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আমরা অলরেডি ক্লাসে আলোচনা করেছি। এই জায়গাটা একটু রিভিউ করে দেওয়ার দরকার ছিল, রিভিউ করে দিলাম। ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কি ছিল? এটা ওই সময়ের সাম্প্রতিক ছিল, ১৮ সালে বিশ্ব পরিবেশ দিবসের। কিছু কিছু দিবস রয়েছে যে দিবসগুলো কিন্তু প্রতিপাদ্য বিষয়গুলো পরীক্ষায় আসার মতো। এটা কিন্তু প্রত্যেক বছর একটু খেয়াল রাখা দরকার আছে। যেরকম ভাবে গতকাল বিশ্ব নারী দিবস হয়ে গেল, ৮ মার্চ ২০২৪। বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস বা বিশ্ব নারী দিবস, যেটাই বলেন না কেন, আন্তর্জাতিক নারী দিবস কিন্তু পালিত হলো। এটারও কিন্তু একটা প্রতিপাদ্য বিষয় ছিল বা স্লোগান ছিল।
ঠিক আছে? তো দেখেন এখানে যে বিষয়টা আগেও আলোচনা হয়েছে, বিশ্ব পরিবেশ দিবস আসলে কবে পালন করা হয়? 5ই জুন। 5 জুন। আর এটা সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে? 1972 সালে যে স্টকহোম সম্মেলন হয়েছিল। 1972 সালের স্টকহোম সম্মেলনে কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবস পালনের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হবে। তো ওই সময়টাতে যেটা ছিল ওইটার আমরা স্লোগানে গেলাম না, কারণ এখান থেকে একটা উত্তর তো সঠিক ছিল, প্লাস্টিক দূষণকে পরাজিত করি, কিন্তু এটা ওইভাবে না জানলেও চলছে এখন। সর্বশেষ আপনি 2000, যেহেতু এখন পর্যন্ত 5 জন আসে নাই এই বছরে, তাহলে সর্বশেষ আপনি 2023 সালেরটা জানতে পারেন যে 2023 সালের এটার স্লোগানটা কি ছিল। 24 সালে যেটা আসবে তখন এটা জেনে নেবেন। সেটা ছিল সলিউশনস টু প্লাস্টিক পলিউশন। এটা ছিল ওটার স্লোগান, 2023 সালের স্লোগান ছিল। এটা ছিল প্লাস্টিক দূষণকে পরাজিত করি, 18 সালের মতোই কিন্তু পরাজিত করি, আর এটা হচ্ছে সমাধান খোঁজার ব্যাপারে কথা বলা হচ্ছে। এটা এখন আসেন যে গুরুত্বপূর্ণ, যেরকম পরিবেশের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেরকম 2023 সালে 16ই সেপ্টেম্বর আমরা কি জানি? ওজোন স্তর সংরক্ষণ দিবস। 16 সেপ্টেম্বর কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 16 সেপ্টেম্বর হচ্ছে ওজোন স্তর সংরক্ষণ দিবস। ওজোন স্তর সংরক্ষণ দিবস, এটা যেহেতু পরিবেশের সাথেই সম্পর্কিত সংরক্ষণ, এটা কিন্তু প্রত্যেক বছরই এগুলো পড়ে ফেলবেন, কারণ এই পরিবেশ রিলেটেড এই তথ্যগুলো বা এই দিবসগুলো খুব গুরুত্বপূর্ণ। 5 জন বিশ্ব পরিবেশ দিবস, 16 সেপ্টেম্বর ওজোন স্তর সংরক্ষণ দিবস খুব গুরুত্বপূর্ণ। তো ওজোন স্তরের সাথে সম্পর্কিত যে প্রোটোকল, মানে স্লোগান ছিল ওইটাই যে মন্ট্রিল প্রোটোকল মানে করি, ওজোন স্তর রক্ষা এবং পরিবেশ পরিবর্তনটা রোধ করি। ঠিক আছে, এই পুরোটা স্লোগান ছিল এরকম। তো এরকম ভাবে মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়ন করি যদি যাবে, মোটামুটি আপনাদের এই ধারণা থেকে এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবেন। এখন ঘটনা হলো, এটা কি শুধু এইবারের জন্যই পড়বেন? প্রত্যেকবারের জন্যই কিন্তু আপনি প্রত্যেকবারের আপডেটটা জেনে নেবেন, বিশ্ব পরিবেশ দিবস এবং ওজোন স্তর সংরক্ষণ, এটা। আর যেহেতু গতকাল গেল আন্তর্জাতিক নারী দিবস, 8 মার্চ, 8 মার্চ 2024, এটার ইয়াত্রা কি ছিল, প্রতিপাদ্য বিষয় কি ছিল? নারীদের উপর বিনিয়োগ করুন, দ্রুত উইমেন। ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল, নারীদের উপর বিনিয়োগ করুন। তো এই দিবসের প্রতিপাদ্য কিন্তু গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক নারী দিবসে। তো পরিবেশের সাথে দুইটা বরাবর পড়ে ফেলবেন, ওই দুইটা ডেটও খুব গুরুত্বপূর্ণ। কূটনৈতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? ওই সময়টাতে বেশ কিছু দেশ কাতার সংকটের মানে কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। আরেকটা দেখেন, তাহলে এটা তো আমাদের পড়তে হচ্ছে না, কখনো আসবে না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো কূটনৈতিক সম্পর্কের একটা ব্যাপার আছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে কূটনৈতিক সম্পর্ক, একটা দেশের সাথে আর একটা দেশের কূটনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলী যখন আমরা পড়ি। তো বলা আছে 2023 সালে এমন কিছু কূটনৈতিক সম্পর্ক বা মানে গড়ে উঠেছে বা ছিন্ন হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, যেগুলো যেগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। কি কি হতে পারে খেয়াল করেন। ভাঙন জোড়া লেগেছে কার কার মধ্যে? ইরান এবং সৌদি আরবের মধ্যে। ঠিক আছে, এই তথ্যগুলো যদি পড়েন যে ইরান ও সৌদি আরবের মধ্যে আরবের মধ্যে না লিখে কূটনৈতিক সম্পর্ক, সম্পর্ক পুনঃস্থাপনের জন্য স্থাপনে মধ্যস্থতা কে করে? মধ্যস্থতা করে চীন। এটা একটা, যে ইরান এবং আহ, সৌদি আরবের যে কূটনৈতিক সম্পর্ক অনেকদিন থেকে ভাঙ্গন ছিল, এটা পুনঃস্থাপনে এটা মধ্যস্থতা কে করে? চীন করে। এটা একটা কূটনৈতিক সম্পর্কের ব্যাপার। কূটনৈতিক সম্পর্ক আর একটা আছে, ছিন্ন করার ব্যাপারটা আছে, যেরকম গাজায় যখন আক্রমণ করলো ইসরায়েল, এই যে প্রথম কিন্তু দেখা গেল যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কে, কোন দেশ করেছিল? বলিভিয়া। এটা ধরেন এই বছরের প্রেক্ষাপটে আমি লিখে দিচ্ছি, কিন্তু আপনাকে কিন্তু আহ, খেয়াল রাখতে হবে যে কূটনৈতিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইভেন্ট কি কি ঘটেছে, সম্পর্ক স্থাপন
বহু বছর ভেঙেছিল, নতুন করে হলো, বা আগে থেকে ছিল কোনো একটা ইস্যুর কারণে, একটা গুরুত্বপূর্ণ বিশ্ব পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ইস্যুর কারণে যদি কূটনৈতিক সম্পর্ক ভেঙে যায়, তাহলে সেটা অবশ্যই আপনাকে নলেজে রাখতে হবে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। এটা ছিল একটা দেশ আর একটা দেশের সাথে সম্পর্ক ছিল। এখন গত বছরে পুরো ইউরোপের সাথে একটা ব্যাপারে কূটনৈতিক সম্পর্ক বা চুক্তি থেকে বের হয়ে আসছে রাশিয়া, কারণ রাশিয়ার সাথে ইউরোপের সম্পর্ক এখন উত্তপ্ত অবস্থায় আছে। গত বছরে কিন্তু এটা ফাইনালি বের হয়ে আসছিল। যেমন রাশিয়া ইউরোপের যে কনভেনশনাল আর্ম ফোর্সের একটা চুক্তি ছিল, কনভেনশনাল আর্ম ফোর্স চুক্তি, সেটাকে বলা হচ্ছে কনভেনশনাল আর্মড ফোর্সেস ইন ইউরোপ, সিইএস ইন ইউরোপ, ইউআরওপি। এই যে সি, এটা এফ, তারপর এখান থেকে তাহলে রাশিয়া এই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসে 7 নভেম্বর 2023। চুক্তি হতে বের হয়ে আসে, তারিখটা যদি নাও আসে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ, তথ্যটা গুরুত্বপূর্ণ। চুক্তি হতে বের হয়ে আসে, আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসে হলো 7 নভেম্বর 2023। ঠিক আছে, এটা পুরোটাই সাম্প্রতিক, এটা এই বছরই কাজে লাগবে, পরের বছরে কিন্তু এই তথ্যগুলো আর খুব একটা কাজে লাগবে না। আপনাকে তখন খুঁজতে হবে যে মানে কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ইভেন্ট কি কি আছে, এটা আপনাকে কিন্তু বের করে নিতে হবে। এটা যদি ওই সময়টাতে যে কোনো পরীক্ষার আগে সাম্প্রতিকের যখন সাজেশন দেওয়া হবে, তখন কিন্তু এই তথ্যগুলো আসলে চলেই আসে। যেহেতু আজকে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে 3 নম্বর প্রশ্নে, আমি মোটামুটি এগুলো আলোচনা করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আপনাদের রিমাইন্ডার দিয়ে দেই যে এখানে কিন্তু মানে 20টা ক্লাস প্রশ্নই লাইভ হবে, আর যদি আমরা পুরোটা ক্লাস লাইভ দেখতে চাই তাহলে 100টা শেয়ার থাকতে হবে। আর যদি যতগুলো লাইভ আমরা মানে দেখবো, আমি এখানে যদি আমি 25টা পাই 25টা প্রশ্ন আমরা লাইভ করব, যদি আমি 50টা পাই 50টা প্রশ্ন আমরা লাইভ করব, আর যদি 100টা পাই 100টা প্রশ্ন আমরা লাইভ করব। এই কথাটা আমি এবারই বলে দিলাম, আর বলবো না, কারণ এগুলো মানে ক্লাসের মধ্যে ইন্টারাপশন হয়। যাই হোক, 92 বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোট কোনটা? মাহাথির মোহাম্মদের মানে এখানে অপশনগুলোর মধ্যে কিন্তু দুইটা রাজনৈতিক জোট কিন্তু গুরুত্বপূর্ণ। আগের সেশনে যখন তিনি ছিলেন, তিনি কিন্তু 2 সেশনে আহ প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। একবার হচ্ছে 1981 থেকে শুরু করে 2023 সাল, সরি 2003 সাল, আর একটা ছিল হলো 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত। এই 2 সেশনে কিন্তু তিনি ছিলেন। তো ওই আগের সেশনে যখন ছিলেন তিনি হচ্ছে বারিসান ন্যাশনাল নিয়ে কাজ করতেন। আর যখন নতুন মানে পরবর্তী যখন রাজনৈতিক জোট গঠন করলেন, ওই সময়টাতে 92 বছর বয়সে, শেষ বয়সে এসে, হ্যাঁ, এই যে শেষবার যিনি ইলেকশন যখন করলেন মানে প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু তার রাজনৈতিক দলের নাম ছিল পাকাতান হারাপান। এখন এটা তো ওই মাহাথির মোহাম্মদকে নিয়ে হয়তো আর আসবে না, কিন্তু মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু চেঞ্জ হয়েছে। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী 2022 সালে যখন নির্বাচন হলো, ওখান থেকে কিন্তু আনোয়ার ইব্রাহিম কিন্তু সিলেক্টেড হয়েছে পরবর্তীতে। হ্যাঁ, তাহলে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে আনোয়ার ইব্রাহিম, তার দলও কিন্তু এই পাকাতান হারাপানি, আনোয়ার ইব্রাহিম। তিনিও কিন্তু এই পাকাতান হারাপানের বর্তমান চেয়ারম্যান। এই আনোয়ার ইব্রাহিম বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, এবং তিনি পাকাতান হারাপানি কিন্তু চেয়ারম্যান আছেন। আর মাহাথির মোহাম্মদের তো রাজনৈতিক ক্যারিয়ার এই যে এটা বলা আছে, 1981 থেকে 2003 এবং 2020 থেকে আরো 2 বছর ছিলেন, এই টোটাল। তো দেখেন, তারপর আসেন ট্রাম্প কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুরের সন্তোষে হয়েছিল। এটাতে মানে সেন্তোসা বলা আছে, সন্তোষ সেন্তোসা দুইটা উচ্চারণে করা যায়। এটা ওই সময়টাতে গুরুত্বপূর্ণ ছিল, এখন এগুলো আসবে না, এটা বাদ। আর এরকম কোনো আন্তর্জাতিক প্রেক্ষাপটে অতটা গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন হয় নাই মানে ব্যক্তি পর্যায়ে।
সালে অনুষ্ঠিত জি7 শীর্ষ সম্মেলনের পরে যৌথ ঘোষণা স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরোধী ছিল? এগুলোতে আসলে জি7-এ তো শক্তিশালী মানে 7টা দেশ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো যুক্তরাষ্ট্র। কোনো কিছু যদি না করে সেটা যুক্তরাষ্ট্রই করবে, আর কোনো কিছু যদি সবার আগে করে সেটা যুক্তরাষ্ট্র করবে। এই প্রেক্ষাপট থেকে গতবারে মানে তখন এটা আনসার করা যেত। কিন্তু খেয়াল করেন এখন জি7-এর এখন বর্তমান প্রেক্ষাপটে আপনাকে কি জানতে হবে? জি7-এর এই বছরের মানে গত বছরের সম্মেলন কোথায় হয়েছিল 2023 সালে, 24 সালে কোথায় হবে? এগুলোই কিন্তু আসতে পারে। যখন যে দেশে সম্মেলন হয় তখন কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা যে থাকুক না কেন তিনি কিন্তু ওই জি7-এর চেয়ারম্যান হিসেবে থাকেন। যেমন 2023 সালে 49তম সম্মেলন হয়েছিল 2023-এ জি7-এর। কোথায় হয়েছিল? হিরোশিমাতে হয়েছিল। পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট। এর আগেও এগুলো লিখে দিয়েছি, খেয়াল করেন। আবার লিখি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। হিরোশিমা জাপানে হয়েছিল। এখন হিরোশিমা জাপানে হলে 24 সালে হবে ইতালিতে। ডেফিনিটলি বর্তমানে যদি আসে জি7-এর বর্তমান চেয়ারম্যান দেশ কোনটা? সেটা হলো ইতালি। আর যদি বলা হয় বর্তমান চেয়ারম্যানকে, ইতালির যে প্রধানমন্ত্রী তিনি জর্জিয়া মেলোনি। ঠিক আছে, 2024 সালে ওই ইতালিতেই হবে 50তম সম্মেলন, যেটা ইতালিতে। ইতালিটা মনে রাখবেন। এখন ইতালির যে জায়গাটা সেটা জায়গাটার নাম হচ্ছে আপুলিয়া। আপুলিয়া ইতালি। ইতালি মনে রাখতে পারলেই আনাফ মনে হয়, এটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার যদি পরে যে জিজ্ঞেস করে মানে পরীক্ষায় আসে যে জি7-এর বর্তমান চেয়ারম্যান দেশ কোনটা? সেটা যে দেশে হবে পরবর্তী সম্মেলন মানে একটা দেশে 24 সাল যখন শেষ হয়ে যাবে তখন ওই সময়টাতে পরবর্তী সম্মেলন যেখানে হবে সেই দেশ হয়ে যাবে সেটার চেয়ারম্যান। তো জাপান 23 সালে চেয়ারম্যান ছিল, জাপানের সম্মেলন শেষ, 24 সালে ইতালিতে হবে। ইতালি এখন চেয়ারম্যান দেশ হয়েছে, চেয়ারম্যান দেশ। আর যদি বলা হয় চেয়ারম্যানকে, তাহলে ইতালির যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন জর্জিয়া মেলোনি, তিনি কিন্তু বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই দুইটা গুরুত্বপূর্ণ। তো এই 6টা ছিল সাম্প্রতিক অংশ থেকে। এবার আসুন বেসিক তথ্য ভিত্তিক যে প্রশ্নগুলো ছিল, যেগুলো আমরা সচরাচর পড়ে ফেলি, ফিক্স তথ্য যেগুলো। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। ঠিক আছে, এটা আমরা জানি যে টাইগ্রিস এবং এই জায়গাটা কোথায়? ইরাকে অবস্থিত। কোথায় এটা? ইরাকে। এবং অনেক সময় এই জিনিসগুলো আমরা পড়ি, টাইগ্রিস ছিল পূর্ব দিকে আর হচ্ছে ইউরোপ ছিল মানে ইউফ্রেটিস ছিল হচ্ছে পশ্চিমে। মানে এই জায়গাগুলোতে মানে মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। আর অন্যান্য অপশনগুলো যদি দেখি মেসোপটেমিয়ার বাদ দিয়ে, যেমন হোয়াংহো এবং ইয়াং সিকিয়াং, দুইটা নদী, দুইটা অপশনেই বলা আছে ক এবং খ। এই দুইটা জায়গাতেই কিন্তু মানে হোয়াংহো এবং ইয়াং সিকিয়াং নদীর তীরে কিন্তু, যেহেতু এগুলো চীনের জায়গা, চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে, আমরা জানি। তাহলে এটা হচ্ছে চৈনিক সভ্যতা এখানে গড়ে উঠেছিল। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠবে? ডেফিনেটলি মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। আর নদী ভিত্তিক আর কি সভ্যতা আছে খেয়াল করে দেখেন। এই যে সিন্ধু সভ্যতা আমরা পড়ি, সিন্ধু নদীর, পাকিস্তানের সিন্ধু নদীর হরপ্পা এবং মহেঞ্জোদারো যে নদী আছে সিন্ধুর প্রদেশে, হরপ্পা এবং মহেঞ্জোদারো নদীর তীরে, সেটা কিন্তু সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। তো এটা ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছে? হরপ্পা এবং মহেঞ্জোদারোতে। হরপ্পা ও মহেঞ্জোদারো। এটা নদী কেন্দ্রিক হলে শহর কেন্দ্রিক কিছু আছে, যেরকম ভাবে আমরা জানি যে গ্রিক সভ্যতা কোথায়? গ্রিক সভ্যতা কোন নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে? সেটা হলো স্পার্টা ও এথেন্সকে কেন্দ্র করে। স্পার্টা এবং এথেন্সকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে, এটা আমরা জানি। তো এগুলো গুরুত্বপূর্ণ। অপশন থেকে মোটামুটি আমরা 3টে পাইলাম, আর 2টা এক্সট্রা আমরা এখানে রিভিউ করলাম। আচ্ছা, এরপর আসেন মায়া সভ্যতা। সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা। আমরা সভ্যতাগুলো মেইন ক্লাসে কিন্তু একদম ম্যাপ ধরে ধরে পড়িয়েছি। আজকে টেকনিক্যাল সমস্যার কারণে ওই ম্যাপটা দেখাতে পাচ্ছি না। তারপরেও আমি এখানে ফিগার আউট করার চেষ্টা করছি। তো এই জায়গাটাতে আটলান্টিক মহাসাগর যখন এস এর মতো, তার আটলান্টিক মহাসাগরের এই পাশে কিন্তু এই জায়গাটাতে কি আছে? এই এরিয়াটুকুতে কিন্তু মানে উত্তর আমেরিকা বলেন, আর তারপরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে, এই জায়গাটাতে মধ্য আমেরিকা আছে। ঠিক আছে, মধ্য আমেরিকা। তারপরে এই জায়গাটা থেকে তারপরে এদিকে কিন্তু দক্ষিণ আমেরিকা থাকলো, দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে। এই বিষয়গুলো দেখেন। তাহলে মায়া সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা ছিল এই মধ্য আমেরিকাতে। মধ্য, এবং শুধু মধ্য আমেরিকা না, মধ্য আমেরিকার মানে উত্তর আমেরিকার অংশের মধ্যেও ছিল। যেরকম উত্তর আমেরিকার হচ্ছে এখানে উপরে যদি কানাডা ধরি, উপরে আরো আছে তাই না? কানাডা আছে, যুক্তরাষ্ট্র আছে, আর এই জায়গাটাতে ছিল মেক্সিকো। মেক্সিকো।
এই মেক্সিকোতেও কিন্তু এই মায়া সভ্যতা ছিল। তো মেক্সিকো আর এদিকে হচ্ছে এখানে হচ্ছে মধ্য আমেরিকা বলা হচ্ছে এই জায়গাটুকুতে। উত্তর আমেরিকা, তারপরে এটা মধ্য আমেরিকা, তারপরে এটা হলো দক্ষিণ আমেরিকা হলো নিচের দিকে। এই মধ্য আমেরিকার যে দেশগুলো ছিল, এখানে কিছু ক্যারিবিয়ান দেশও আছে, আমরা জানি মধ্য আমেরিকার মধ্যে পড়ে। তাহলে এই জায়গাটুকুতে যদি বলা হয় মেক্সিকো এবং মধ্য আমেরিকাতে কোন সভ্যতা ছিল, শুধু মায়া সভ্যতা না, এখানে কিন্তু তিনটা সভ্যতা ছিল। মধ্য আমেরিকা প্লাস মেক্সিকো লিখতে পারেন এখানে। এই জায়গাটাতে ছিল তিনটা সভ্যতা, একটা হলো ওলমেক সভ্যতা, মায়াটা মাঝখানে রাখেন, আর একটা হলো অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক, এই সভ্যতাগুলো ছিল কোথায়? মধ্য আমেরিকা এবং মেক্সিকো জুড়ে ছিল। মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাম থাকতে পারে, সেটা দিয়েও থাকতে পারে, সেটা দেখে বুঝবেন। হুম। আর বাদ বাকি হচ্ছে এটার সাথে দেখা যাবে যে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে সেই দেশগুলো দিয়ে অপশন সেট হতে পারে। এখন দক্ষিণ আমেরিকাতে এই দক্ষিণ আমেরিকার ভূখণ্ডে কোন সভ্যতা ছিল? আমরা জানি ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা কোথায়? এই সাইডে আছে পেরু। পেরুর দক্ষিণে, আমরা জানি দক্ষিণ আমেরিকার যে পেরুর দক্ষিণে, এটা কিন্তু এইভাবে অপশনে থাকে, পেরুর দক্ষিণে কোন সভ্যতাটা ছিল? ইনকা সভ্যতা। আবার থাকতে পারে ইনকা সভ্যতা কোন মহাদেশে ছিল, ঠিক আছে, বা কোন অঞ্চলে বিরাজমান ছিল, কোন মহাদেশে বা কোন অঞ্চলে এটা থাকতে পারে, সেটা দক্ষিণ আমেরিকা যদি অঞ্চল হিসেবে থাকে। তো এখান থেকে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ সভ্যতা। দেখেন প্রশ্ন আসছে দুইটা সভ্যতা নিয়ে, আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো সভ্যতাই কিন্তু পড়ে ফেললাম যেগুলো সামনে পরীক্ষা আসতে পারে, এবং প্রশ্নগুলো আমি সিরিয়ালি সাজানোর চেষ্টা করেছি। এটা আর একটা সাম্রাজ্য। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? এবার খেয়াল করেন বাইজেন্টাইন বলা আছে, এটা সভ্যতার পরে এখন সাম্রাজ্য শুরু হলো, মানে একদম প্রাচীন ইতিহাস থেকে এগুলো প্রশ্নগুলো আমি সিরিয়ালে সাজানোর চেষ্টা করেছি যাতে সুন্দরভাবে পড়া যায়। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কারণ বাইজেন্টাইন সাম্রাজ্য এটা কিন্তু পরে আসছে। মূল সাম্রাজ্য ছিল হলো রোমান সাম্রাজ্য। কি ছিল? রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্য দুইটা ভাগ ছিল, ঠিক আছে? রোমান সাম্রাজ্যের দুইটা ভাগ ছিল। কি ভাগ ছিল? পূর্বাঞ্চলীয় একটা ভাগ ছিল, পশ্চিমাঞ্চলীয় একটা ভাগ ছিল। পূর্বাঞ্চলে একটা পূর্বাঞ্চলীয় ছিল, একটা পশ্চিমাঞ্চলীয় ছিল। রোম, তাহলে রোমের পূর্ব দিকে যেটা, ইতালির রোম আর কি, হ্যাঁ, মানে রোমান সাম্রাজ্য, রোমের পূর্ব দিকে যেটা ছিল সেই জায়গাটাকে বলা হচ্ছে মূলত বাইজেন্টাইন। পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্যটাই মূলত বাইজেন্টাইন সাম্রাজ্য, এটার নাম ছিল। আর পশ্চিমাঞ্চলে যেটা ছিল এটা পড়তে হবে না, এটা মূলত রোম কেন্দ্রিকই ছিল। ইতালির যে রোম, সেই রোমে যে সাম্রাজ্যটা ছিল, বিস্তার করেছিল, সেটা পশ্চিমাঞ্চলে, অবশ্যই সেটা রোম কেন্দ্রিক। তো রোম কেন্দ্রিকের সাথে এটা যাওয়ার প্রয়োজন হচ্ছে না এখানে। এখানে যেহেতু পূর্বাঞ্চলের কথা বলা হচ্ছে, যে বাইজেন্টাইন সাম্রাজ্য আলোচনা করব আমরা, তাহলে পূর্বাঞ্চলীয় যেটা ছিল সেটাকেই মূলত কি বলা হচ্ছে? বাইজেন্টাইন সাম্রাজ্য। পূর্বাঞ্চলীয় এটা আলাদা করে আসতে পারে, কিন্তু এখান থেকে আমরা যদি আলোচনা করি বা একটু ডিপে যাই তাহলে কিন্তু এটা হয়। বাইজেন্টাইন সাম্রাজ্য আসলে কোন জায়গা জুড়ে রয়েছিল? ইতালির, যদি আপনি ম্যাপের দিকে তাকান, ম্যাপ হলে সবচেয়ে বেটার হতো। আমি দেখি ম্যাপটা একটু ওপেন করে দেখানোর চেষ্টা করি। ইতালিতে চলে যাই। দেখেন, তাহলে ইতালিতে চলে আসছি। এই যে ইতালি, এখানে এখানে এটা ক্রস করে দেই। ইতালি, এখানে রোম, রোম কেন্দ্রিক। হ্যাঁ, দেখেন এটা আমরা ম্যাপের, যদি আমরা এই দিকে যাই এই পাশে, তাহলে এই পাশে এটা কি? আমরা জানি এটা পশ্চিমাঞ্চল। এই দিকে যখন যাচ্ছে, স্ক্রিনটা দেখছেন, হাতের বামের দিকে পশ্চিমাঞ্চল, হাতের ডান দিকে হচ্ছে কি পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল,
তাহলে রোম কেন্দ্রিক যেটা ছিল এটা ইতালি, এটাকে এটা হচ্ছে পশ্চিম সাইডে যদি আমরা ধরি এটা পশ্চিমাঞ্চল, আর এর সামনে যেগুলো আছে সামনের দিকে যেটা এটা পূর্বাঞ্চলীয়। পূর্বাঞ্চলে এটা বুঝেন তাহলে, তো এটা সুবিধা হবে এটা বুঝলে। এটা পূর্বাঞ্চলীয়, তাহলে রোম থেকে পূর্বের দিকে আসেন। এখন বাইজেন্টাইন সাম্রাজ্য যদি এখন পরীক্ষায় আসে যে কোন ছিল, আসতে পারে। এখন দেখেন এটা খুব বেশি কঠিন না। ইতালির সব জায়গায় দেখেন এইদিকে ওইদিকে সব জায়গায় কিন্তু ভূমধ্যসাগর আছে। তাহলে এর সামনের দিকে ভূমধ্যসাগর আছে। সাগরের অঞ্চল যদি দেখেন যে রোম বাদ দিয়ে ইতালির এই সামনের অংশটুকু আছে, এখানে গ্রিস আছে দেখতে পাচ্ছেন। তারপর এইদিকে এই দেশগুলোর দিকে দেখি একদম সামনের দিকে, এই যে আমাদের মুসলিম কান্ট্রি যেগুলো রয়েছে, তারপরে এখানে সিরিয়া দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই তারপরে এখানে তুরস্ক সবচেয়ে বড় বিষয় এখানে, তুর্কি লেখা আছে। তারপরে এখানে প্যালেস্টাইন আছে, তো ইসরায়েল আছে, এগুলো তো কাছাকাছি এই বাইজেন্টাইন অঞ্চলের মধ্যে ছিল। এবং শুধু সেটা না, এই যে উত্তর আফ্রিকা, এই যে আফ্রিকা না নিচের দিকে লিবিয়া, ইজিপ্ট, মিশর দেখতে পাচ্ছি, তিউনিসিয়া, মানে এগুলা লিবিয়া, মিশর, এই উত্তর আফ্রিকার যে দেশগুলো, এই দেশগুলো পর্যন্ত কিন্তু, কারণ এখান থেকে সামনের দিকে আসলে কিন্তু ভূমধ্যসাগরের আশেপাশে দেশগুলো আছে, এই সব দেশগুলোই কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে পড়ে। অ্যাপে তো ক্লাস কমেন্ট করেছেন, অ্যাপে অবশ্যই ক্লাস হচ্ছে, দেখেন। তারপরে দেখেন, এটা আমি বললাম তো বাইজেন্টাইন সাম্রাজ্য এখানে আছে। এই বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল হচ্ছে কনস্টান্টিনোপল, যেটা কিনা প্রশ্নে বলা আছে যে এই সাম্রাজ্যের রাজধানী কোন নগরী ছিল। কনস্টান্টিনোপল ছিল এর রাজধানী। এন্ড কনস্টান্টিনোপল আসলে কোন জায়গা সেটা আগে দেখতে হবে এখান থেকে। রাজধানী ছিল। এরপরে যখন এই বাইজেন্টাইন সাম্রাজ্যকে কিন্তু আক্রমণ করেছিল তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ, বা মেহমুদও বলা হয়, এই দ্বিতীয় মাহমুদ যখন মানে আক্রমণ করলো তুর্কি, এই যে তুরস্ক থেকে যখন এটা আক্রমণ করলো, আক্রমণ করার পরে এই যে দেখেন আক্রমণ করে কিন্তু এই বাইজেন্টাইন সাম্রাজ্যের কিন্তু মানে কনস্টান্টিনোপল যেটা বলি না কেন, বা বাইজেন্টাইন সাম্রাজ্য, এটা কিন্তু পতন ঘটে। ঠিক আছে, এটা কিন্তু পতন ঘটে 1453 সালের দিকে। এই যে এখানে ইস্তাম্বুল দেখতে পাচ্ছেন, ইস্তাম্বুল, এটাই মূলত ছিল কনস্টান্টিনোপল আগের নাম। এই বাইজেন্টাইন সাম্রাজ্য এটা পুরোটুকু যদি ধরি, তাহলে এখানে যে ইস্তাম্বুলটা দেখতে পাচ্ছেন, এই ইস্তাম্বুলটাই মূলত ছিল কনস্টান্টিনোপল। এটার কনস্টান্টিনোপলেরই বর্তমান নাম হলো ইস্তাম্বুল, যেটা কিনা তুরস্কের। কারণ তুর্কি সুলতান আক্রমণ করেছিল, তারা ডেফিনেটলি তুরস্ক দখল করে নিয়েছে। তো ইস্তাম্বুলটা নাম, বর্তমান নাম যেটা ইস্তাম্বুল শুনতে পান আপনারা বা জানেন, তুরস্কের, তাহলে তুরস্কের রাজধানী। তো দেখেন তাহলে এই জায়গাটুকু কিন্তু এটা হলো ইস্তাম্বুলটা হচ্ছে, এর পূর্ব নামই ছিল কনস্টান্টিনোপল। তাহলে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, সেই কনস্টান্টিনোপলেরই বর্তমান নামই হচ্ছে ইস্তাম্বুল। তো এই বিষয়গুলো এটা ছিল, ভূমধ্যসাগরের আশেপাশে দেশগুলো ছিল, যে দেশগুলো দেখাইলাম, এই দেশগুলো থেকে যদি প্রশ্ন আসে আপনারা হয়তো আশা করি পারবেন। ঠিক আছে, এই বাদ বাকিগুলো আমি বললাম, এখানে লেখার ইয়ে হলো না, কনস্টান্টিনোপল আর কনস্টান্টিনোপলেরই বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল, ব্যাস, ইস্তাম্বুল। আর কার কাছে পরাজিত হয়েছিল বা বাইজেন্টাইন সাম্রাজ্যের যে পতন ঘটলো, এটা তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদের কাছে 1453 সালের দিকে। সালটা অতটা গুরুত্বপূর্ণ না, ইতিহাস থেকে পড়লে এই বিষয়গুলো দাঁড়ায়। যতটুকু আলোচনা করলাম, ম্যাপ দেখে যা মনে থাকার দরকার আছে ততটুকু মনে থাকলেই হবে। তারপর আসেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি। আছে প্রাচীন গ্রিস সময়কাল, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকাল, 1600 থেকে 1800 সাল, প্রাচীন রোম শাসনকাল। এখানে দেখতে হবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আসলে কখন উদ্ভব হয়। ব্যাকগ্রাউন্ডে গেলে দেখা যাবে যে আগে ইউরোপে প্রচুর ধর্মকেন্দ্রিক যুদ্ধ হতো, ধর্ম রিলেটেড কিন্তু যুদ্ধ হতো, এক দেশ মানে আরেক দেশের সাথে যুদ্ধই করতো ধর্ম নিয়ে, এক ধর্মের সাথে আরেক ধর্মের কিন্তু যুদ্ধ হতো। এই ধর্মকেন্দ্রিক যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তারপরেই মোটামুটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভব হয় ইউরোপে। এখন ইউরোপের সর্বশেষ যে ধর্মযুদ্ধটা হয়েছিল, সেটা আপনারা জানেন যে 30 ইয়ার্স ওয়ার। কি এটাকে বলা হচ্ছে 30 ইয়ার্স ওয়ার, মানে কি 30 বছর ব্যাপী যুদ্ধ। 30 বছর ব্যাপী যুদ্ধ, বাংলায় বললে 30 বছর ব্যাপী যুদ্ধ। এটাতে মানে ইউরোপের কিন্তু সর্বশেষ ধর্ম কেন্দ্রিক যুদ্ধ ছিল, সর্বশেষ যুদ্ধ। তা 30 বছর
বলা হলো এটা ১৬১৮ সাল থেকে শুরু হয়েছিল, ১৬৪৮ সালে গিয়ে শেষ হয়, ৩০ বছর। কার মাধ্যমে শেষ হয়? একটা চুক্তির মাধ্যমে। সেই চুক্তির নাম হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির মাধ্যমে কিন্তু এই ধর্মযুদ্ধটা শেষ হয়। তাহলে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি কত সালে হয় যদি আসে? এই ১৬৪৮ সালে। কারণ ওই বছর ওই চুক্তির মাধ্যমে এই যুদ্ধটা শেষ হয়, চুক্তিটা ওই বছরই হয়। ১৬৪৮ সালের যে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি, এর মাধ্যমে কিন্তু অবসানটা ঘটে। এই তারপরেই যে ধর্মযুদ্ধের অবসান ঘটলো, এরপরেই মূলত এই ওয়েস্টফালিয়া চুক্তি, শান্তি চুক্তির কারণেই ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিন্তু চালু হয়। এটার ফলাফল যদি বলা হয় যে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির ফলাফল কি? ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়। হুম, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়। তো দেখেন, তাহলে এই সময়কালটা দেখেন, তাহলে কোন সময়টাতে চালু হয়? ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি ১৬৪৮ সালে হলো। তারপরে এরপর থেকেই মোটামুটি কিন্তু মানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু হওয়া শুরু করলো। এখন এই রেঞ্জের মধ্যে যেতে হবে। ১৬০০ থেকে ১৮০০ সাল বলা আছে, একটা রেঞ্জ বলা আছে। এই রেঞ্জের পরেও কিন্তু ছিল, যেরকম ভাবে ১৯৩৯ সাল পর্যন্ত কিন্তু এই ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির কিন্তু প্রভাব ছিল। ঠিক আছে, মানে এটা এই জায়গা থেকে মনে রাখবেন। আর ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাও এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি কত সালে হয়েছিল? ১৬৪৮ সালে। মানে এগুলো সবই গুরুত্বপূর্ণ, যা তথ্য দিলাম এগুলো আন্তর্জাতিক ঘটনাগুলোর একদম ইতিহাসের কিন্তু কোর তথ্য। ইউরোপের যদি ব্যবস্থাগুলো বুঝতে হয়, ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি 30 ইয়ার্স ওয়ার এই প্রেক্ষাপটটা আপনাকে জানতে হবে। জিরো সাম গেম দেখেন, একদম আন্তর্জাতিকের একদম ভিতর থেকে সব প্রশ্ন দিয়েছে। আন্তর্জাতিক বিষয়গুলি স্পেশাল বিসিএস, তারপরে একদম ভিতর থেকে সব প্রশ্নগুলো দিয়েছে। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? একটা তত্ত্ব আমরা গতদিন পড়েছি 38তম বিসিএস এ। সেই তত্ত্ব ছিল বাস্তববাদ। ওই বাস্তববাদের মধ্যে কিন্তু আমরা কয়েকটা 4টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। বাস্তববাদ মানে রিয়েলিজমের মধ্যে কি বলেছিলাম? সেটা হলো যে একটা রাষ্ট্র, মানে এখানে রাষ্ট্রই হবে প্রধান কর্মক। আর রাষ্ট্র যদি প্রধান কর্মক হয়, একটা রাষ্ট্র চাইবে কি যে অন্য রাষ্ট্রের উপর কি প্রভাব বিস্তার করতে? অবশ্যই অন্য রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। এবং শক্তিশালী হওয়ার চেষ্টা করার কারণ হলো যাতে অন্য রাষ্ট্র তার ক্ষতি না করতে পারে, এর একটা বিষয় থাকে। আর এই সবকিছু করতে গিয়ে রাষ্ট্র দেখা যাবে যে সবকিছু তার নিজের স্বার্থ কিন্তু অর্জন করতে চায়, আত্মস্বার্থ অর্জন করতে চায়। আর এই সবকিছু যদি করতে যায়, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। এক দেশ আরেক দেশের সাথে মারামারি, যুদ্ধের সাথে লিপ্ত থাকার চেষ্টা করে প্রভাব দেখাইতে গিয়ে। হ্যাঁ, নানা ধরনের কিন্তু নৈরাজ্যমূলক অবস্থা তৈরি করে। আমরা বলেছিলাম যে নৈরাজ্যটা কোন তত্ত্বের মূল কথা? সেটা ছিল বাস্তববাদ। তো এই কাজগুলো করতে গিয়ে, এই যে নৈরাজ্যগুলো করতে যাচ্ছে এক দেশ আরেক দেশকে, রাশিয়া ইউক্রেনের কথাই যদি চিন্তা করি, ওইদিকে যুক্তরাষ্ট্র ইন্ধন দিল, ইউক্রেনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো অস্ত্র, যুক্তরাষ্ট্রের ব্যবসা হচ্ছে বুঝলাম, অস্ত্র ব্যবসা হচ্ছে, যুক্তরাষ্ট্র লাভবান হচ্ছে। অন্যদিকে ইউক্রেন বা রাশিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ একজনের লাভ সমান আর অন্যজনের ক্ষতি। রাশিয়া ইউক্রেনের ক্ষতি হচ্ছে, ধরেন ইউক্রেনটা বেশি ক্ষতিগ্রস্ত হলো, অন্যদিকে অস্ত্র ব্যবসার কারণে যুক্তরাষ্ট্র লাভবান হলো। এরকম একটা উদাহরণ দিলাম। এরকম বহু উদাহরণ আছে, যুদ্ধে এক পক্ষ লাভবান হয় আর এক পক্ষে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। বা এরকম ভাবে যতগুলো ইভেন্ট হয় যে এক পক্ষের লাভ আর এক পক্ষের ক্ষতি, এখানে দেখা যাচ্ছে যে দুইটা, যদি আপনি যদি লাভের মধ্যে থেকে ধরেন এক পক্ষের লাভ আহ সমান সমান যদি অন্য পক্ষের ক্ষতি যদি ধরেন, আলটিমেটলি একটা থেকে এটা যদি মাইনাস করে দেন, হ্যাঁ, ক্ষতি সমান সমান যদি বলা হয়, কেউ যদি লাভ করে এক আর যদি ক্ষতি হয় এক, তাহলে তো কোনো লাভ, মানে এখানে তো কোনো কিছু আপনার ফলাফল কিছুই থাকলো না। ঠিক আছে, এর যা ক্ষতি হয়েছে সেইটুকু এর লাভ হয়েছে, ব্যাপারটা এরকম যদি ধরেন, তার মানে এখান থেকে আপনি কিছুই পাচ্ছেন না। এই জন্য এটাকে বলা হচ্ছে জিরো সাম গেম। এটাকে যদি মাইনাস করা হয় দুইজন থেকে, তাহলে জিরো। এটাকে বলে জিরো সাম গেম। আর এই বিষয়গুলো গতদিন আমরা যে বাস্তববাদ বা রিয়েলিজমের কথাগুলো 4টা পয়েন্ট আলোচনা করলাম, ওখান থেকেই কিন্তু এটা চলে আসলো যে এখানে এটা তার মানে রিয়েলিজম এর সাথেই এটা সম্পর্কিত। গতদিনের যে 4টা তথ্য পড়েছিলাম, ওই তথ্যের আলোকেই ব্যাখ্যা করলাম। আর এই বিষয়টা কিন্তু এখান থেকেই দাঁড়ালো। তার মানে এখানে এক পক্ষ জিতবে আর এক পক্ষ কিন্তু হারবে। এই জিরো সাম গেমের এটাই তত্ত্ব। আর এটা রিয়েলিজমের সাথে সম্পর্কিত। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সাথে জড়িত? খেয়াল করে দেখেন, একদম কোর জায়গা থেকে প্রশ্ন এসেছিল। ওয়াশিংটন কোন দেশে? ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনটার সাথে, মানে কোন বিষয়ের সাথে সম্পর্কিত, এটা যদি না পড়া হয় এটা অ্যান্সার করা খুব কঠিন। এই বিষয়গুলো বা না জানা থাকলে এটা কিভাবে আন্দাজে দাগায় তো লাভ নাই।
ওয়াশিংটন কনসেনসাস মূলত উন্নয়নশীল যে দেশ আছে, আমরা জানি উন্নয়নশীল দেশগুলোতে ঋণ দেওয়া বা সংস্কারের কাজগুলো কে করে? বিশ্বব্যাংক করে, আইএমএফ করে। আর এই কাজগুলো করার জন্য কিন্তু মানে একটা জায়গার অনুমোদন লাগে বা একটা জায়গার সংমিশ্রণ লাগে। সেটা কোন জায়গা? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে ট্রেজারি বিভাগ আছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, বিশ্বব্যাংক এবং আইএমএফ, এই তিনটা প্রতিষ্ঠান আমরা ধরতে পারি। এই তিনটা প্রতিষ্ঠান মিলে উন্নয়নশীল দেশগুলোতে যে সংস্কার কাজগুলো চালায়, অর্থনৈতিক সংস্কার, যে সংস্কার কাজগুলো চালায়, এই সংস্কার কাজ চালানোর যে প্যাকেজটা, সেটাকেই মূলত ওয়াশিংটন কনসেনসাস বলা হচ্ছে, আর কিছু না। বিশ্বব্যাংক কাজ করে, মানে তারপরে আইএমএফ কাজ করে, কিন্তু এই কাজগুলো করে অবশ্যই ট্রেজারি বিভাগ যেটা আছে যুক্তরাষ্ট্রের, এই ট্রেজারি বিভাগের সাথে সাথে নিয়ে। হ্যাঁ, ট্রেজারি বিভাগের অনুমোদন ছাড়া কিন্তু এই কাজগুলো হয় না। তো ট্রেজারি বিভাগ, বিশ্বব্যাংক এবং হলো আইএমএফ। কি বললাম তাহলে এখানে? ওয়ার্ল্ড ব্যাংক থাকে, আইএমএফ থাকে, আর ইউএস ট্রেজারি। এই তিনটা প্রতিষ্ঠান মিলেই হচ্ছে মূলত ওয়াশিংটন কনসেনসাসের সাথে জড়িত এই বিষয়গুলো। তিনটা প্রতিষ্ঠান যে কাজটা করে, উন্নয়নশীল দেশগুলোতে যে অর্থনৈতিক সংস্কারগুলো করে, সেটাই মূলত ওই ওয়াশিংটন কনসেনসাসের মাধ্যমে করে। এটা একটা প্যাকেজ। আর এই কনসেনসাস, ঠিক আছে, কনসেনসাস যেটা আছে, এটার প্রবর্তক বা এটা সম্পর্কে ধারণা দিয়েছেন কে? যে সিস্টেমে হবে, এখানে মূলত 10টা পয়েন্ট তিনি উল্লেখ করেছিলেন ওই সময়টাতে। এই 10টা পয়েন্টের বা ওই 10টা নিয়মের ভিত্তিতে মোটামুটি এই সাহায্যগুলো করে থাকে। তো এটার প্রবর্তক ছিলেন হলো জন উইলিয়ামসন। তাহলে এখান থেকে অলরেডি বুঝে ফেলেছেন যে অ্যান্সার কি হওয়া উচিত। এই অর্থনৈতিক নীতি বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার, নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন, এটি অপশনগুলোর মধ্যে যতটুকু আলোচনা করলাম এতটুকু মনে রাখবেন ওয়াশিংটন কনসেনসাস সম্পর্কে, প্রবর্তককে কোন কোন প্রতিষ্ঠান এখানে জড়িত, আর এটা কি কাজ করে। উন্নয়নশীল দেশগুলোতে সংস্কার করে থাকে, অর্থনৈতিক সংস্কার। আচ্ছা, তারপরে যাচ্ছি। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? এটা আগে আলোচনা হয়েছে, আপনারা জানেন। এনএলডি যেটা প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এনএলডি প্রতিষ্ঠা হয়েছিল 1988 সালে, এটা আমরা পড়েছিলাম। আর এটা কোন দেশের? ডেফিনেটলি মিয়ানমারের। মিয়ানমার সম্পর্কে দুইটা প্রশ্ন এখানে এসেছিল। 1988 সালে এটা হয়েছিল, এনএলডি প্রতিষ্ঠা, অং সান সুচির যে রাজনৈতিক দল। দেখেন, এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? অপশনও ওই মিয়ানমারই। এখন দ্বিকক্ষ বিশিষ্ট যে জাতীয় সংসদগুলো রয়েছে বা আইনসভা রয়েছে, সেগুলো অনেকগুলোই আছে, বিশ্বের অনেকগুলো দেশেই আছে দ্বিকক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট আমরা বাংলাদেশেরটা জানি এটা। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট যেহেতু এটা আসছে, আমরা কয়েকটা জিনিস ভাগ করে একটা শেখার চেষ্টা করব। যে যদি এখান থেকে আবার পরবর্তীতে প্রশ্ন আসে, এখানে চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, চীনের যে মানে দ্বিকক্ষ বিশিষ্ট না, এখান থেকে বুঝতে পারছেন যে এক কক্ষ বিশিষ্ট। চীন একটা গুরুত্বপূর্ণ দেশ সেই জায়গা থেকে। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আর কোন কোন জায়গায় আছে? আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, ভারত, তারপর পাকিস্তান, এই এই জায়গাটাতে আছে। আর এখান থেকে একটু দূরে যদি যাই, মিয়ানমার, মিয়ানমারের পাশাপাশি দেশ, এবং এম দিয়ে আর একটা দেশ আছে, সেটা হচ্ছে মালয়েশিয়া, এরও দ্বিকক্ষ বিশিষ্ট আছে। এইভাবে এইভাবে লিখবেন। তারপরে আমরা জাপান, জার্মানি, জাপানের সাথে জার্মানি দিলাম, আর এরপরে হচ্ছে রাশিয়া। জাপান, জার্মানি, রাশিয়া। আর এখানে একদম আমেরিকাতে চলে যান। আমেরিকাতে যাওয়ার আগে এখানে মানে ইউকে কে নেন, ইউকে, ইউএসএ, আর হচ্ছে কানাডা। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ভবিষ্যতে কোনো প্রশ্ন আসে দ্বিকক্ষ নিয়ে, তাহলে দেখা যাবে যে এর বাইরে কোনো অপশন থাকার কথা না। ভারত, পাকিস্তান, এদিকে মিয়ানমার, মালয়েশিয়া, জাপান, জার্মানি, রাশিয়া, আর হচ্ছে ইউকে, ইউএসএ, কানাডা, দ্বিকক্ষ বিশিষ্ট এদেরও রয়েছে। 14 গেল, এবার আসুন 15। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? কোন সালে হয়েছিলেন? 1933 সালে।
1933 সালে। হিটলার সম্পর্কে আমরা বেসিক তথ্য যেগুলো পড়ি, জার্মান চ্যান্সেলর হয়েছিলেন, কিন্তু তার জন্ম কোথায়? জন্ম হচ্ছে অস্ট্রিয়াতে। কোথায় ছিল? অস্ট্রিয়ায় জন্ম। আর তার যে দল ছিল, সে পার্টিটার নাম কি? নাজি পার্টি বা নাৎসি পার্টি। নাজি বা নাৎসি। তার যে পুলিশ বাহিনী ছিল, পুলিশ বাহিনীর নাম কি ছিল? গোপন পুলিশ বাহিনী, গেস্টাপো। তো পড়েছেন। তার যে বই ছিল, গ্রন্থ যেন লিখেছে, মাই স্ট্রাগল বা মেইন ক্যাম্প, মেই ক্যাম্প, এটাকে ইংলিশে বলা হয় মাই স্ট্রাগল। ঠিক আছে। আর তিনি কি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? তিনি কিন্তু ওখানে হলোকাস্ট করেছিলেন, মানে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিলেন। এই হিটলার সম্পর্কে মোটামুটি এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসতে পারে। কোথায় জন্মগ্রহণ করেছেন এটা কিন্তু আসতে পারে। 16, জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাব প্রাপ্ত কে? এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? এটা 2015 সালে। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এটা আসলে কিসের উপরে দেয়? পরিবেশের আহ, পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্যই কিন্তু আসলে চ্যাম্পিয়ন অব দ্য আর্থটা দেওয়া হয়। এই চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এটা প্রবর্তন করেছিল কে? এটাই, এটা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে অবশ্যই পরিবেশ বিষয়ক সংগঠনই হবে, ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউএনইপি এটা প্রদান করে। এটা প্রবর্তন করা হয়েছিল 2004 সালে। কত সালে? 2004 সালে প্রবর্তন করা হয়েছিল, আর দেওয়া হয় তার পরের বছর থেকে। প্রদান শুরু হয় হচ্ছে 2005 সাল থেকে। যদি আসে যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এটা কত সালে প্রবর্তন করা হয়? 2004 সালে। বা প্রথম কবে দেওয়া হয়, কবে থেকে প্রদান করা হয়? 2005 সাল থেকে। এখানে কিন্তু ক্যাটাগরি আছে টোটাল 6টা। 6টা ক্যাটাগরি আছে, যে 6টা ক্যাটাগরিতে পুরস্কারটা দেওয়া হয় চ্যাম্পিয়ন অব দ্য আর্থের। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালে পেয়েছিলেন পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে। তার যে ক্যাটাগরিটা ছিল সেই ক্যাটাগরির নাম হচ্ছে পলিসি লিডারশিপ ক্যাটাগরি। পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে তিনি পেয়েছিলেন। এই মোটামুটি এগুলো জানলেই চলবে চ্যাম্পিয়ন অব আর্ট সম্পর্কে। তারপর আসে 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? প্রতিষ্ঠাকালীন সময় 51টা সদস্য রাষ্ট্র ছিল, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই যে যেগুলো দেওয়া আছে এগুলোই আমাদের পূর্ববর্তী ব্যাখ্যাগুলো থেকে কমন। টোটাল আমরা এই প্রশ্নে 100টার মধ্যে 51টা প্রশ্ন পাবো। তো দেখেন এখানে আলোচনা করেছিলাম, যেহেতু এখানে কিছু সাল আছে, সালগুলোর সাথে একটু সম্পর্ক আছে। আর এখানে যে সর্বশেষ সম্মেলন যে হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠার, সর্বশেষ সম্মেলনের নাম কি? সান ফ্রান্সিসকো সম্মেলন। যদি আসে পরীক্ষায়, জাতিসংঘ প্রতিষ্ঠার সর্বশেষ সম্মেলন এটা কত সালে হয়েছিল? ডেফিনেটলি 1945 সালে হয়েছিল। 1945 সালের 3টা তারিখ এখানে কিন্তু জড়িত হচ্ছে। একটা জড়িত তারিখ হচ্ছে 26 জুন। 26 জুনে কিন্তু 50টা দেশ স্বাক্ষর করে। আগেও লিখেছেন, যেহেতু এগুলো তারিখ যতবার শুনবেন একটু মুখস্থ থাকার পসিবিলিটি বেশি। 26 জুন 50টা দেশ স্বাক্ষর করলো। আর পরে অক্টোবর মাসে গিয়ে 15 অক্টোবর পোল্যান্ড স্বাক্ষর করলো 51তম দেশ হিসেবে। 51তম দেশ, 51তম হিসেবে। আমরা জানি জাতিসংঘ সনদটা যখন কার্যকর হলো, বা জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হলো কত তারিখে? 24 অক্টোবর। এই 1945 সালে এই দিনটা 24 অক্টোবর এটা কার্যকর। সনদটা সান ফ্রান্সিসকো সম্মেলনে যে জাতিসংঘ সনদটা এটা কার্যকর করা হলো। এই কার্যকর করার মাধ্যমে কিন্তু এটা প্রতিষ্ঠিত হলো। তার মানে এই 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার আগে 51টা সদস্য দেশ ছিল। তাহলে এখান থেকে 3টা তারিখ গুরুত্বপূর্ণ। যদি বলা হয় পোল্যান্ড জাতিসংঘের সদস্য হিসেবে কত তারিখে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে? 15 অক্টোবর। আর সান ফ্রান্সিসকো সম্মেলনে 50টা দেশ কত তারিখে স্বাক্ষর করে? সেটা 26 জুন। সর্বশেষ সম্মেলন কিন্তু ছিল এই সান ফ্রান্সিসকো সম্মেলনে। ওকে। তারপর আসেন, সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? ওপেক বরাবরই এটা ইম্পর্টেন্ট ছিল, মানে একদম প্রাচীনকালের প্রতিষ্ঠাকালীন তথ্যগুলো দিয়েও গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক তথ্যগুলো দিয়েও গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই ওপেক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1960 সালে। আর কোথায় প্রতিষ্ঠা হয়? প্রতিষ্ঠিত হয় বাগদাদে। খেয়াল করেন, ইরাকের বাগদাদে।
তিনটে জায়গার নাম জড়িত। প্রতিষ্ঠিত হলে ইরাকের বাগদাদে। তারপরে এটার উদ্যোক্তাকে, প্রতিষ্ঠার উদ্যোক্তা একজন থাকতে হবে। উদ্যোক্তা দেশ হলো ভেনেজুয়েলা। ভেনিজুয়েলা হচ্ছে উদ্যোক্তা, উদ্যোক্তা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। আর এরপরে যে বিষয়টা, যে বর্তমান সদর দপ্তর জানি আমরা ভিয়েনা, অস্ট্রিয়া। তাহলে সর্বপ্রথম কোথায় সদর দপ্তর স্থাপিত হয়? আমরা কিছুক্ষণ আগে একদম প্রথম প্রশ্ন যেরকম ভাবে নেটোর 3টা সদর দপ্তর পড়েছি, এখানেও ঠিক কিন্তু সেইভাবেই কিন্তু মানে প্রথম সদর দপ্তর হলো এই জেনেভা। এটা হচ্ছে সর্বপ্রথম, প্রথম। আর এই ভিয়েনা, অস্ট্রিয়া, এটা হচ্ছে বর্তমান সদর দপ্তর। তাহলে এখান থেকে এটা পাইলাম। আর এই যেখানে বাগদাদ আছে, এই বাগদাদে কিন্তু প্রতিষ্ঠা হয়, যেটা আমরা লিখলাম। আর উদ্যোক্তা আছে ভেনেজুয়েলা। আর এই সদস্য কি? যদি সদস্যের দিকে আমরা যাই, 5টা সদস্য ছিল হলো প্রতিষ্ঠার সময়। প্রতিষ্ঠাকালীন কোনগুলো ছিল ওগুলো আমরা এর আগে পড়েছিলাম, ওগুলো এখন আর দরকার নেই। এখন মূলত বর্তমান সদস্যের দিকে যাব। 12টা সদস্য কিন্তু বর্তমানে হয়েছে। সর্বশেষ 1 জানুয়ারি 2024 কিন্তু অ্যাঙ্গোলা এখান থেকে বের হয়ে যায়। অ্যাঙ্গোলা এখান থেকে কিন্তু বের হয়ে যায়, অ্যাঙ্গোলা। এখন আহ, যে দেশগুলো বের হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাপেক থেকে, এগুলো কিন্তু 4টা দেশ আছে মোটামুটি। অ্যাঙ্গোলা আছে, তার আগের বছর ইকুয়েডর গেছে, তার আগের বছর কাতার গেছে, তার আগে, আগের বছর বলতে এইভাবে যদি সিনিয়রিটি ধরি, একদম তারও আগে গেছে হচ্ছে ইন্দোনেশিয়া। এই 4টা দেশ কিন্তু ত্যাগ করে। যদি বলা হয় যে কোন দেশ ওপেক ত্যাগ করেছে, সেটা মনে রাখতে পারেন, একাই। একাই ওপেক ছেড়ে চলে গেছে। তাহলে কি হইতে পারে এখান থেকে? অ্যাঙ্গোলা, তারপরে কাতার, কা। আর দুইটা হলো ই দিয়ে, একটা হলো ইকুয়েডর, একটা হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, এই 4টা দেশ কিন্তু, এই অ্যাঙ্গোলা কিন্তু সর্বশেষ 2024 সালে বের হয়ে যায়। 2024 সালের 1 জানুয়ারিতে কিন্তু বের হয়ে যায়। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তারপর আসেন ফকেটিং কোন দেশের আইনসভা? ফকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম। আর এখানে আর নরওয়ের আইনসভা আছে স্টার্টিং, ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, সবগুলো এমনি পড়ার দরকার নেই, স্টার্টিং আছে। তারপর সুইডেনের আছে আইনসভার নাম হচ্ছে রিক্সড্যাক। এগুলো গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ডের আছে মানে এগুলো দরকার নাই, এডুস্কোটা আছে। দরকার নেই। এই 3টা, ফকেটিং, ডেনমার্ক, স্টার্টিং, নরওয়ে, আর সুইডেন হচ্ছে রিক্সড্যাক। এটা পড়ে ফেলেন। যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? যুক্তরাষ্ট্র কোথায় মোটামুটি রপ্তানি করে থাকে? এটা বলছে। বৃহত্তম বাজার যদি একক দেশ হিসেবে থাকে, একক দেশ হিসেবে থাকলে তাহলে হবে কানাডা। একক দেশ হিসেবে যদি থাকতো, যদি বলা থাকতো একক দেশ, যেহেতু এখানে একটা ইউরোপীয় ইউনিয়নের কথা বলছে, সমস্ত ইউরোপীয় ইউনিয়ন মিলে সবচেয়ে বড় বাজার কিন্তু যুক্তরাষ্ট্রে, এটাই হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন থাকার কারণে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন যেহেতু আছে সব দেশগুলো। আর যদি একক দেশ বলতো, একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোনটা, সেটা হচ্ছে কানাডা। খেয়াল রাখবেন এটা। তারপরে এই আন্তর্জাতিক বিষয়াবলী, সর্বশেষ প্রশ্ন, কোজিবিয়ার একটি কি? কোজিবিয়ার আন্তর্জাতিক বিষয়াবলীর সাথে সম্পর্কিত। যদি কোজিবিয়ার বিষয়গুলো, এটা কম্পিউটারের মধ্যে অনেকে দিয়ে দেয়, কারণ এটা হ্যাকার গ্রুপ কম্পিউটারের সাথে যেতে পারে। কিন্তু এটা ওই সময়টাতে সাম্প্রতিক ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইলেকশনটা হয়েছিল, এই ইলেকশনের সময় এই হ্যাকার গ্রুপটা এই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্ট এটা হ্যাক করেছিল এরা। অবশ্যই এখানে ইন্ধন ছিল রাশিয়ার, মানে রাশিয়ার যে সিকিউরিটি সার্ভিস ছিল এফএসবির সাথেই মোটামুটি এই কোজিবিয়ারের একটা সম্পর্ক ছিল, যতটুকু জানা যায়। তাহলে কোজিবিয়ার ছিল একটা হ্যাকার গ্রুপ। ব্যাস, এখান থেকে এতটুকু জানলেই চলছে। এই আন্তর্জাতিক বিষয়াবলী শেষ হলো। বাংলাদেশের 2018-19 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ, এটা ওই সময়টাতে 18-19 ছিল। এখন তো আমাদের জানতে হবে 2023-24। এরপরে আপনারা যে বছর পড়বেন সেই বছর এটা জেনে নেবেন। হ্যাঁ, তো এই বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি বলা হয়। এডিবিতে কতগুলো বরাদ্দ ছিল? 2,63,হাজার কোটি টাকা। ঠিক আছে, এটা জেনে নেবেন। প্রত্যেক বছরে আপডেট কিন্তু জেনে নিতে হবে এখান থেকে। তারপর বাংলাদেশের 2018-19 অর্থ বছরে বাজেটে বিজিডিবির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত? এটা কিন্তু আমরা গত দিনে পড়েছি।
এর আগে 2023-24 হলো জিডিপির লক্ষ্যমাত্রা হচ্ছে 7.5%। 7.5% এটা কিন্তু ছিল। তারপর বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ? কৃষি খাতের অবদান আমরা গতদিনই পড়লাম যে 21-22-এ ছিল হলো 11.61, আর 22-23-এ ছিল হলো 11.20%। এটা যেহেতু ওই বছরের থেকে ছিল, সেটার কাছাকাছি অ্যান্সারটা সেটা ছিল। এখন সামনে আসলে হয়তো এই জায়গাগুলো থেকে আসবে, আর যখন আবার সামনে আপনারা পড়বেন এই জায়গাগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষা থেকে পড়ে ফেলবেন এগুলো। আর বেসিক তথ্যের আলোকে কি ছিল? প্রতাপাদিত্য কে ছিলেন? প্রতাপাদিত্য কে ছিলেন? প্রতাপাদিত্য ছিলেন হচ্ছে বাংলার 12 ভূঁইয়াদের একজন। 12 ভূঁইয়ারা মূলত ভাটি অঞ্চলের যে জমিদাররা ছিল তাদেরকে 12 ভূঁইয়া বলা হতো। এই 12 ভূঁইয়াদের অভ্যুত্থান বা উদ্ভব ঘটে কোথায়? এদের উদ্ভব হয় কিন্তু আকবরের সময়টাতে, সম্রাট আকবরের সময়। আকবরের সময়। আর এদের পতন ঘটে, 12 ভূঁইয়াদের পতন ঘটে কখন? পতন ঘটে হচ্ছে জাহাঙ্গীরের সময়। পতন ঘটে জাহাঙ্গীরের সময়। এবং সম্রাট জাহাঙ্গীরের সময় যেহেতু বাংলার সুবাহদার ছিল ইসলাম খান, ইসলাম খান মূলত এই কাজগুলো করেছিলেন। এখন যদি আসে 12 ভূঁইয়াদের যে ব্যক্তিবর্গ ছিল তাদের নাম যদি আমরা জানি, 12 ভূঁইয়াদের নেতা ছিল কে? নেতা ছিল ঈশা খান। ঈশা খান। আর অন্যান্য নেতা, অন্যান্য যারা ছিলেন, মুসা খান ছিলেন, তারপরে কেদার রায়, চাঁদ রায়, তারপর রাজা প্রতাপাদিত্য। হ্যাঁ, তো এখান থেকে এই রাজা প্রতাপাদিত্যের ব্যাপারটাই কিন্তু পরীক্ষাতে চলে আসছে। রাজা প্রতাপাদিত্য। ওকে, তারপরে আসি, পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধ, দেখেন, পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়? আমরা জানি যে জুন 23, 1757 সালে এই পলাশির যুদ্ধটা সংঘটিত হয়। কোথায় হয়েছিল? পলাশির আম্রকাননে। এটা কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। যদি কখনো আসে, ভাগীরথী নদীর তীরে, নদীর তীরে। আর এই রাজার পক্ষে যুদ্ধ করেছিলেন কে? রাজার পক্ষে, নবাবের পক্ষে, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কে ছিলেন? পক্ষে ছিলেন হলো মীর মদন, মোহনলাল, আর ফরাসি সেনাপতি ছিলেন সানফ্রে। ফরাসি সেনাপতি সানফ্রেও কিন্তু এই নবাবের পক্ষে কিন্তু যুদ্ধ করেছিলেন, সানফ্রে। এটা। আর বিপক্ষে বা বিশ্বাসঘাতক কে ছিলেন? বিপক্ষে ছিল বা বিশ্বাসঘাতক কে ছিল? এটা মীর জাফরের নাম আমরা জানি সবাই। মীর জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ, আর উমিচাঁদ। এরা বিশ্বাসঘাতক ছিল বা আহ, নবাবের বিপক্ষে যুদ্ধ করেছিল। হ্যাঁ, এই বঙ্গভঙ্গ রদ কোন সালে হয়? 1911 সালে হয়, বহুবার পড়েছি, 11 সালের 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর। বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদের সাথে যা যা তথ্য, এগুলো আগেও পড়েছি, এগুলো আর এখানে আলোচনা করলাম না। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971-এ। আর শুধু এখানে মুজিবনগর সরকারই গঠিত হয় না, আমরা জানি যে স্বাধীনতার ঘোষণাপত্র এটাও কিন্তু গৃহীত হয় এই 10 এপ্রিলে। স্বাধীনতার ঘোষণাপত্র আলোচনা হয়েছে, কিন্তু এগুলো যেন কোনো সময় ভুল না হয়। ঘোষণাপত্র গৃহীত হয়, এটা 10 এপ্রিল। আর এর সাথে হচ্ছে 17 এপ্রিল হচ্ছে কি হয়? মুজিবনগর সরকার শপথ নেয়। হ্যাঁ, শপথ নেয় আর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ। তাহলে একটা হলো ঘোষণাপত্র পাঠ, যেটা ওখানে হইলো, আর প্লাস এই মুজিবনগর সরকার যেটা গঠিত হলো সেটা হচ্ছে তারা শপথ নেয়, শপথ গ্রহণ। আচ্ছা, শপথ তো গ্রহণ করবে, মুজিবনগর সরকার গঠিত হলো, কিন্তু এই যে মুজিবনগর সরকার গঠনের পরে মন্ত্রিসভার যে নাম ঘোষণা করা, যে কে কোন মন্ত্রিসভার দায়িত্বে থাকবে, সেটা কিন্তু করা হয়েছিল এই 12ই এপ্রিলে। তাহলে এটা একটা মেইন, এখানে আর অন্যতম একটা বিষয় আছে যে মন্ত্রিসভার নাম ঘোষণা। সেই নাম ঘোষণা কত সালে করা, কত তারিখে? 12 তারিখে নাম ঘোষণা হলো, পরে 17 তারিখে সবাই শপথ গ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? নৌ কমান্ড গঠিত হয় হচ্ছে 10 নম্বর সেক্টর নিয়ে, আমরা জানি। আর নৌ কমান্ড এটা কিন্তু গঠিত হয়েছিল 13ই মের দিকে, 13ই মে 1971-এ প্রথম যে নৌ কমান্ড গঠিত হলো। কোথায় গঠিত হয়েছিল? ওই যে পলাশির, আমরা পলাশির যুদ্ধ কোথায় হয়েছে? ভাগীরথী নদীর তীরে। তো ঠিক ওই পলাশির ভাগীরথী নদীর তীরে এটা গঠিত হয়েছিল।
নদীর তীরে। ঠিক আছে, এটা পড়লাম যেটা। আর এই নৌ কমান্ড মূলত প্রধান সেনাপতির আন্ডারে ছিল। আতাউল করিম ওসমানী, তাই না? প্রধান সেনাপতির অধীনে ছিল, অধীনস্থ ছিল এটা। আর তারা যেহেতু নৌবাহিনী, যারা 10 নম্বর সেক্টর নৌপথ, এটা থেকে কিন্তু চট্টগ্রাম কাছাকাছি ছিল। তাহলে চট্টগ্রাম যেহেতু কাছাকাছি ছিল, তারা যে ধরনের বার্তা বা নির্দেশনা পেত, তারা হচ্ছে 1 নম্বর সেক্টর থেকে, যেহেতু 1 নম্বর সেক্টর হলো চট্টগ্রাম ছিল। যদি আসে যে 10 নম্বর সেক্টর বা নৌ কমান্ড যারা ছিল, নৌবাহিনী মানে নৌ কমান্ড যারা ছিল, তারা কোথা থেকে নির্দেশনা পেত? 1 নম্বর সেক্টর থেকে নির্দেশনাটা পেত। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? সেটা হলো নিউজ উইকস, বহুবার আলোচনা হয়েছে। 5 এপ্রিল 1971 এটা করেছিল। নিউজ উইকসের যে মানে ইয়ে ছিল, সিভিল ওয়ার ইন পাকিস্তান, ওই একটা প্রতিবেদন ছিল। ওই প্রতিবেদনে লরেন্স জেঙ্কিন্স, তিনি রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স, এর উপাধিটা দিয়েছিল। বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? মোট 7টা তফসিল রয়েছে। আমরা 7টা তফসিলের মধ্যে 4-5টা তফসিল অলরেডি পড়ে ফেলেছি। যদি আমরা প্রথম থেকে একটু রিভিউ করি, প্রথম তফসিল, এখানে বলা আছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, কার্যকর, এটা বলা আছে। তবে এটা সংবিধানের 47 নম্বর অনুচ্ছেদে বলা আছে। যদি আসে যে কোন তফসিলটা কোন নম্বর অনুচ্ছেদে বলা আছে, 47 নম্বরে। দ্বিতীয় তফসিল যেটা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে, সেটা বিলুপ্ত করা হয়েছে। আসলে যেটা বিলুপ্ত করা হলো সেখানে আসলে কি নিয়ে কথা বলা ছিল? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। এখন তো রাষ্ট্রপতি নির্বাচন হয় না, আগে হতো, এই জন্য এই তফসিলটা বিলুপ্ত হয়েছে, তো এখানে কোনো অনুচ্ছেদ নেই এই জন্য। আর তৃতীয় তফসিল এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে শপথ ও ঘোষণা, যারা নতুন মন্ত্রিসভায় জয়েন করে বা হচ্ছে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়, তারা তো শপথ গ্রহণ করে। এই শপথ গ্রহণটা আসলে এর সাথে রিলেটেড। হ্যাঁ, শপথটা রিলেটেড। তাহলে শপথ ও ঘোষণা, এই শপথ এবং ঘোষণা, এটা 148 নম্বর অনুচ্ছেদ অনুসারে নাই, 148 নম্বর অনুচ্ছেদ, এই পাশে গুলো অনুচ্ছেদ লিখেছি। তারপরে চতুর্থ হচ্ছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, এটা 150-এর 1 নম্বর অনুচ্ছেদ, 150-এর 1। আর দেখেন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে বহুবার প্রশ্ন এসেছে বিসিএসে। কারণ পঞ্চমে হচ্ছে 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণ এটাতে লিপিবদ্ধ করা হয়েছে। তারপরে ষষ্ঠতে স্বাধীনতার ঘোষণা, 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, স্বাধীনতার ঘোষণা আর লিপিবদ্ধ করা হয়েছে। আর সপ্তমে হচ্ছে ওই 10 এপ্রিলে গিয়ে স্বাধীনতার যে ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, এটা কিন্তু সপ্তম তফসিলে লিপিবদ্ধ করা হয়। এই সবগুলোই 150-এর 2 নম্বর অনুচ্ছেদে আন্ডারে আছে। ইম্পর্টেন্ট, দেখেন ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী 150-এর 1-এ, আর এখানে এই তিনটাই 150-এর 2 নম্বর অনুচ্ছেদে আছে। খুব ইম্পর্টেন্ট এইগুলা। এতদিন তো এই জায়গা থেকে আসছে, তাহলে অনুচ্ছেদ নাম্বার দিয়েও তো কিন্তু পরীক্ষা আসতে পারে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? এটা আছে অনুচ্ছেদ 22-এ উল্লেখ করা আছে, আগেও আলোচনা হয়েছে এটা। তারপর প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? সেটা হলো প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়। হ্যাঁ, প্রযুক্ত মানে এটা কার্যকর করা হয় প্রধানমন্ত্রীর যে কর্তৃত্ব যেটা আছে সেটাতে। তবে এই নির্বাহী ক্ষমতা, এটা গৃহীত হয় রাষ্ট্রপতির নামে, গৃহীত হয়, সরি, গৃহীত হয়। এই কথাগুলো বলা আছে, এই যে আহ, এই মেসেজগুলো দেওয়া আছে 55 নম্বর অনুচ্ছেদে। 55 নম্বর অনুচ্ছেদ অনুসারে আসলে এখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পাওয়ার সম্পর্কে বলা আছে, মানে প্রজাতন্ত্র নির্বাহী ক্ষমতা কার নামে কর্তৃত্ব হবে, কার নামে হচ্ছে, কার কর্তৃত্বে প্রযুক্ত হবে, আর কার নামে গৃহীত হবে, এটা কিন্তু বলা আছে। 55 নম্বর অনুচ্ছেদে আরো একটা কথা বলা আছে, সেটা হলো যে মন্ত্রিসভা যে সংসদের কাছে দায়ী থাকে, সেটা ওখানে বলা আছে। মন্ত্রিসভা সংসদের নিকট দায়ী, এটা কিন্তু এখানে বলা আছে, এটা খেয়াল রাখবেন। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? 25 বছর, এটা আমরা পড়েছি গতদিনই। রাষ্ট্রপতির ক্ষেত্রে 35 বছর, বাদ বাকি সব 25 বছর। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি দেন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন হচ্ছে 95-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে, আর প্রধানমন্ত্রী নিয়োগ দেন হচ্ছে 56-এর 3 নম্বর অনুচ্ছেদ অনুসারে। এই কাজগুলো, এই দুইটা কাজ শুধু রাষ্ট্রপতি মানে করে থাকে, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি দেয় হচ্ছে 95-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে, আর এই রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন হচ্ছে 56 নম্বর অনুচ্ছেদ অনুসারে। আর এই দুইটা বাদ দিয়ে বাদ বাকি সকল কাজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু মৃত্যু হার কমানোর জন্য যে পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে এমডিজি অ্যাওয়ার্ড 2010 পেয়েছেন। আর এখানে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি নারী ক্ষমতায়নের জন্য, নারী ক্ষমতায়নে অবদানের জন্য। 2016 সালে এটা পেয়েছিলেন। এটা ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড। স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব, এখানকার সব ব্যক্তিত্বই স্বাধীনতা পদক পেয়েছিলেন। ঠিক আছে, বিভিন্ন সময়ে পেয়েছিলেন, তো এটা এই জন্য সঠিক অ্যান্সার নাই এখানে। এই 16টা প্রশ্ন ছিল বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে। বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন এই 16টাই ছিল। অন্যান্য মানে সাবজেক্টগুলোতে আসলে প্রশ্ন বেশি ছিল। দেখেন, তারপর বাংলা ভাষা এবং সাহিত্য, এটা সাহিত্য অংশ থেকে খুব কম প্রশ্ন এসেছে, বেশি প্রশ্ন আসে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক কোনটা? সেটা হলো বইখণ্ডের খাতা। তার আরো কিছু কৌতুক কৌতুক নাটক আছে বা প্রহসনমূলক নাটক। কৌতুক নাটক মানে কি? প্রহসনমূলক নাটক। কৌতুক নাটক এখানে বলেছে। তার আরো কিছু কৌতুক নাটক আছে বইকন্দের খাতার সাথে লিখবেন গোড়াই গলদ, তারপর লিখবেন চিরকুমার সভা। এগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটকের মধ্যে পড়বে। ঠিক আছে, বাদ বাকি জামাই বাড়ি, এটা আপনারা জানেন, এটা কার প্রহসন পড়েছেন? দীনবন্ধু মিত্র। এগুলো নাটক সবই, হ্যাঁ, দীনবন্ধু মিত্র। এটা পড়েছেন। বিবাহ বিভ্রাট পড়েন নাই, হিতে বিপরীত পড়েন নাই, এটা পড়ে ফেলবেন এগুলা। ইম্পর্টেন্ট অপশনগুলো ইম্পর্টেন্ট এগুলা। বিবাহ বিভ্রাট এটা হচ্ছে অমৃতলাল বসুর। সবগুলো কৌতুক নাটকের মধ্যেই পড়ে এগুলো। আর হিত বিপরীত, হিত বিপরীতটা আপনারা নাম পড়েছেন এর আগে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারেরই সদস্য। হিতে বিপরীত, এটা তার হচ্ছে কৌতুক নাটক ছিল। আর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটা তথ্য কিন্তু আমরা অলরেডি পড়েছি, সেটা হলো কিঞ্চিৎ জলযোগ কিন্তু তার লেখা, এর আগে পড়েছি। কিঞ্চিৎ জলযোগ কার লেখা? এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা। কিঞ্চিৎ জলযোগ, এটা তার লেখা, এটা আমরা পড়েছি। তারপর আসেন, মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? গাজী মিয়ার বস্তানি, তার আত্মজৈবনিক উপন্যাস। আলাল এগারোদ্দলাল কাল, প্যারীচাঁদ মিত্র। হুতুম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহ। কলিকাতা কমলালয়, এটা আমরা পড়ি নাই, এটা একটু পড়া দরকার। ঠিক আছে, এটার অ্যান্সার তো ঠিক আছে। এটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কার লেখা? রাজা রামমোহন রায় নিয়ে মনে হয় যে তার গ্রন্থগুলো থেকে এবারই প্রথম প্রশ্ন এসেছে। বেদান্ত গ্রন্থ বেদান্ত সার। তার আরো কিছু লেখা আছে, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। নিবর্তকের সংবাদ, এটা এটা কিন্তু সতীদাহ প্রথা নিয়ে লেখা তার। সতীদাহ প্রথা নিয়ে কিন্তু লেখা, প্রবর্তক এবং নিবর্তকের সংবাদ। তারপরে আরো কিছু লেখা আছে তার, যেমন পথ্য প্রদান। পথ্য প্রদান আছে। ভট্টাচার্যের শহীদ বিচার। শহীদ বিচার। আর একটা আছে গোস্বামীর শহীদ বিচার। শহীদ বিচার। আর এর বাইরে সবকিছুর বাইরে যেটা ইম্পর্টেন্ট, তার যে ব্যাকরণ গ্রন্থ, প্রথম বাঙালি হিসেবে যে ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন, সেই ব্যাকরণ গ্রন্থের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। প্রথম বাঙালি হিসেবে, এটা আপনারা পড়েছেন এর আগে। বাদ বাকি অপশনগুলো জাজ করার দরকার নেই, এগুলো অপশন নিয়ে আর আগেও কথা হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার লেখা? আমরা জানি হুমায়ুন আহমেদের লেখা। হুমায়ুন আহমেদের আরো কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে, সেগুলো কি আছে? শ্যামল ছায়া, খুব গুরুত্বপূর্ণ। শ্যামল ছায়া। তারপরে আছে অনিল বাগচির একদিন, খেয়াল করেন এগুলা। তারপরে আছে হলো জ্যোৎস্না ও জননীর গল্প। জ্যোৎস্না ও জননীর গল্প। সূর্যের দিন। সৌরভ। আমরা মোটামুটি এই প্রথম চারটা সবাই পড়েছি। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, অনিল বাগচির একদিন, জ্যোৎস্না ও জননীর গল্প, এই চারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুলো আগে লিখেছি, তবে সূর্যের দিন, এই যে সৌরভ। বাদ বাকি দেখেন, আমরা মোটামুটি বিভিন্ন সময়, যেমন গতদিনও একটা পড়েছিলাম, প্রিয়তম মানে প্রিয়তম একটা প্রশ্ন ছিল না হারুন হাবিবের, যে প্রিয় যোদ্ধা প্রিয়তম, ওটাও কিন্তু ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের মধ্যে। আর
৩৩তম বিসিএস পড়েছি। শওকত ওসমানের গুলো জানি, সৈয়দ শামসুল হকেরটাও জানি। যেরকম ভাবে প্রিয় যোদ্ধা প্রিয়তম হারুন হাবিবের, ওটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, ওর মধ্যে কিন্তু ক্যাটাগরি করেছে। এখানে আরো একটা ব্যক্তিত্ব আছে আমজাদ হোসেন, তারও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে। হ্যাঁ, আমরা যেগুলো একটু অখ্যাত, অখ্যাত থেকেও কিন্তু পরীক্ষায় আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হওয়ার কারণে। অবেলায় অসময়, এই অখ্যাত কিন্তু অনেক কিছু আমরা প্রশ্ন সলভের মাধ্যমে কিন্তু পড়েছি, কিন্তু যখন আমরা রেগুলার পড়াশোনা করি তখন কিন্তু এগুলো সম্ভব হয় না, পড়া হয় না, টাচে থাকে না। তাহলে অবেলায় অসময় এটা আমজাদ হোসেনের লেখা। এদের বাদ বাকিগুলো যদি দেখি, শওকত ওসমান আমরা লিখেছিলাম জাহান্নামতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি, এগুলো পড়েছি। তারপর সৈয়দ শামসুল হকের পড়েছি নিষিদ্ধ লবান, নীল দংশন, ত্রাহি। নিষিদ্ধ লবান বারবারই আমরা পড়ি। নিষিদ্ধ লবান আছে, নীল দংশন আছে, ত্রাহি আছে, এগুলো। ওকে, তারপরে আসি জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক। জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্র হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, তাই না? ভাষা আন্দোলন ভিত্তিক এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির রায়হান। জহির রায়হানের আরো কিছু চলচ্চিত্র আমরা পড়েছি। কখনো আসেনি, কখনো আসেনি, এটা তার হচ্ছে প্রথম ছিল। তারপরে সঙ্গম, এটা ছিল প্রথম রঙিন চলচ্চিত্র। তারপর আরো কি কি ছিল, কাচের দেয়াল, সোনার কাজল। আর ইংলিশের মধ্যে আমরা পড়েছিলাম স্টপ জেনোসাইড, তার যে প্রামাণ্য চিত্র ছিল। আর তারপর লেট দিয়ার বি লাইট, এগুলো আগে পড়েছি। লেট দিয়ার বি লাইট, হ্যাঁ, ইম্পর্টেন্ট এগুলো। স্টপ জেনোসাইড এটা কিন্তু গণহত্যা নিয়ে তিনি লিখেছিলেন। যেহেতু জেনোসাইড বলা আছে, পাকিস্তানের যে গণহত্যাগুলো হচ্ছে সে গণহত্যা নিয়ে তিনি লিখেছিলেন। খনার বচনের মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবন যাপন রীতি। হ্যাঁ, এটা হলো মূল ভাব। ঠিক আছে, এটা মূলত কৃষি, আবহাওয়া এবং রীতি নিয়ে লেখা, কৃষিভিত্তিক ছিল। আর কৃষির সাথে যেহেতু আবহাওয়া সম্পর্কিত, এগুলো রিলেটেড, এর সাথে কৃষি আবহাওয়া নিয়ে আসলে লেখালেখি হতো এখান থেকে। তারপর এই রচয়িতা, এটা এটা মোটামুটি হিন্দু সমাজে প্রচলিত ছিল। খনার বচন হিন্দু সমাজে প্রচলিত। আর এখান থেকে এই যে খনা ব্যক্তিটা, খনার বচন, একটা তো অবশ্যই ব্যক্তির নাম। তাহলে এই ব্যক্তির নাম, প্রকৃত নাম কি ছিল? রচয়িতার প্রকৃত নাম লীলাবতী। রচয়িতার প্রকৃত নাম ছিল লীলাবতী। এটা আর একটা আছে ডাকের বচন, আমরা জানি। সেই ডাকের বচনটা কিন্তু বৌদ্ধ সমাজে প্রচলিত ছিল। আর এটা মূলত জ্যোতিষ তত্ত্ব নিয়ে তারা মানে এগুলো আলোচনা হতো এখানে, জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব। এগুলো আমরা জানি যে জ্যোতিষ এবং ক্ষেত্রতত্ত্ব নিয়ে। তো এটা খনার বচন। খনার বচনে শুদ্ধ জীবনযাপন রীতি নিয়ে আসলে যে কথাগুলো ছিল, কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। তো এই বিষয়গুলো থেকে মানুষ শিক্ষা নিয়ে কিন্তু শুদ্ধ জীবনযাপন করতে পারতো চাইলে। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? সেটা করেছেন কে? বুদ্ধদেব বসু। আর তাকে তো আরো কিছু নাম ধরে, মানে কিছু উপাধি ছিল, যেরকম তাকে বলা হতো ধূসরতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, জনবিচ্ছিন্ন কবি, প্রকৃতির কবি, এগুলো বলা হতো। আর এর সাথে আরেকটা রিলেটেড হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে কবিতা আছে ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ, ধূসর পাণ্ডুলিপি পড়েছিলেন, এবং পড়ে তিনি বলেছিলেন যে তার কবিতাগুলোকে বলেছিলেন যে জীবনানন্দ দাশের যে কবিতা, এই কবিতাগুলোকে বলেছিলেন চিত্ররূপময় কবিতা। চিত্ররূপময় বলেছিলেন। এই কথাটা কে বলেছিলেন? এই রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছিলেন। সেটা ধূসর পাণ্ডুলিপি পড়ে, ঠিক আছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? গতদিন এটা আলোচনা হয়েছে, পদ্মরাগ। এখানে অপশনগুলোর মধ্যে পদ্মরাগ। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? আগেও আলোচনা হয়েছে, উপন্যাস। ঠিক আছে, এটা পত্রোপন্যাস, ধরনের দিক থেকে একটা পত্রোপন্যাস। এখানে 18টা পত্র রয়েছে। আর এটা মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর চরিত্র হলো নুরুল হুদা রাবেয়া। সব আলোচনা হচ্ছে আগে। এই 9টাই ছিল এখান থেকে। তারপরে আসেন হচ্ছে ব্যাকরণ অংশ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপনেতা, নেতার সাথে উপনেতা হয়। তারপরে উপভোগ, উপগ্রহ, উপসাগর, এগুলো সবই দেখেন সমীপে অর্থে ব্যবহার করা হচ্ছে, বা এর চেয়ে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়।
কিন্তু উপভোগের সাথে কিন্তু এরকম সম্পর্ক নাই, এনজয়। ঠিক আছে, এই জন্য ভিন্নার্থে প্রযুক্ত। দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে নিচের কোনটি পাওয়া যায়? আমরা জানি, এর আগে পড়েছি যে মাঝখানে যদি বিসর্গ চিহ্ন থাকে, র থাকে, রেফ থাকে, পড়েছি, ওকার থাকে, আর তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স যদি এগুলো যুক্ত বর্ণ হিসেবে থাকে তাহলে সেটা মানে বিসর্গ সন্ধি হয়। যেহেতু মাঝখানে র আছে তাহলে এটা বিসর্গ সন্ধি হবে। তো বিসর্গ সন্ধিটা করতে গেলে এই যে দু যোগ অবস্থা, এই নিয়মটা পড়েছি, সেটা আবার রিভিউ হলো। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ? যৌগিক কালের উদাহরণ খুব ভালোভাবে, যৌগিক মানে কি, যে আমরা জানি মৌলিক আর যৌগিক। মৌলিক মানে একটা থাকে, আর যৌগিক মানে দুইটা থাকে। তার মানে দুইটার বেশি, দুই বা তার বেশি থাকতে পারে, একাধিক ধাতু থাকে এর মধ্যে, একাধিক ধাতুর সমন্বয়ে সেটা তৈরি হয়, সমন্বয়। আরেকটা বিষয় হলো যে এখানে যে কাল থাকে, কাল দিকে খেয়াল রাখতে হবে। টেন্স, টেন্সের মধ্যে হতে পারে ঘটমান, না হলে পুরাগঠিত, অর্থাৎ কন্টিনিউয়াস থাকতে পারে, নাহলে পারফেক্টের দিকে থাকতে পারে। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন, তাহলে এখানে করছিলাম, এটাও ঘটমানের মধ্যে যাচ্ছে, করেছি পুরাগঠিত, করছি এটাও কিন্তু কন্টিনিউয়াস এর মধ্যে যাচ্ছে। তার মানে এই তিনটে যৌগিক কালের উদাহরণ। আর করব এটা ভবিষ্যৎ, ভবিষ্যৎটা কিন্তু, ভবিষ্যৎ কালটা কিন্তু কখনো যৌগিক কালের মধ্যে পড়বে না। তাহলে এখানে ঘটমান এবং পুরাগঠিত এই দুইটা কালের উদাহরণ পাইলে সেগুলো যৌগিক কালের মধ্যে পড়বে, আর এর বাইরে যেটা আছে সেটা যৌগিক কালের বাইরে। তাম্বলিক শব্দের সমার্থক নয় কিন্তু, তাম্বলিক মানে হচ্ছে পান ব্যবসায়ী, সহজ কথায়, সরি। তাহলে সমার্থক নয় হচ্ছে তামসিক, তামসিক। এটা তামসিক মানে কি, অন্ধকার। আর এই বারুই, পর্ণকার, পান ব্যবসায়ী, এগুলো সবই হচ্ছে কি তাম্বলিক শব্দের সমার্থক। বিভক্তির নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক, বহুবার আলোচনা হয়েছে। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এখানে ভারী যেটা আছে, ভারীর কারণে এটা হচ্ছে অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়ের আরো কিছু উদাহরণ আমরা পড়েছি, সেটা হলো মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে মরি মরিটা হলো উচ্ছ্বাস প্রকাশে এটা আলোচনা করা হয়েছে। তারপরে আমি আজ আলবদ যাব, এখানে আলবদ। তারপরে পড়েছি ছি ছি তুমি এত নীচ, এখানে ছি ছিটা। তারপরে পায়ে বড্ড লেগেছে, এই যে এটা অনন্যই অব্যয় এগুলা। তারপরে ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, ওগো এখানে হচ্ছে সম্বোধন করা হয়েছে। তারপর কি আপদ, লোকটা যে পিছুই ছাড়ে না, বিরক্তি অর্থে। তো কি আপদ, এগুলো অনন্যই অব্যয়, এগুলো আমরা আগে কিন্তু আলোচনা করেছি। কোনটি অপাদান কারক? অপাদান কারক আলোচনা হয়েছে যে কোনটা থেকে থেকে কোনো জায়গা থেকে যদি চ্যুত, বিচ্যুত, জাত বা ছেড়ে যাওয়া, হ্যাঁ, কোনো থেকে গৃহীত হয়, সেগুলো আসলে অপাদান কারকের মধ্যে পড়ে। তাহলে এখানে যেহেতু বলছে ট্রেন স্টেশন ছেড়েছে, একটা জায়গা থেকে ছেড়ে গেছে, এটা অপাদান কারকের মধ্যে পড়ে। আর গৃহহীনে গৃহ দাও, এটা ডেফিনেটলি সম্প্রদান কারক, গৃহ দেওয়ার কথা। জিজ্ঞাসিব জনজনে, কর্মকারক, কাকে আপনি জিজ্ঞেস করবেন, জনে জনে জিজ্ঞেস করবেন। বনে বাঘ আছে, এটা অধিকরণ কারকের মধ্যে পড়ে। এই তো। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি বলেছে, এখানে মোটামুটি সবই ব্যতিহার বহু, মানে সবই বহুব্রীহি দিয়েছে। ব্যতিহার আমরা বহু পড়েছি এর আগে, কানাকানি, লাঠালাঠি, কোলাকুলি। তো কানাকানি দেওয়া। আর হচ্ছে অজানা হচ্ছে কি, নয় জানা যা। তো এরকম অদে যখন থাকে তখন হচ্ছে ন, ন বহুব্রীহি হয়। দোতলা, দোতলা আসলে এখানে মানে আমরা দোতলা, দুই তলা যার, তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করি দোতলা, দুই তলা যার, এটা দ্বারা হচ্ছে দোতলা ঘর হতে পারে, বাড়ি, তার মানে অন্যটা বোঝায়, এই দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে। আবার এখানে কি শেষে প্রত্যয়ন্ত বহুব্রীহি বলা হয়, এটাকে প্রত্যয়ন্ত বহুব্রীহি বলা হয় কারণ শেষে প্রত্যয় আছে, প্রত্যয় আছে, দোতলা এই জন্য এটাকে প্রত্যয়ন্ত বহুব্রীহি বলা হয়, প্রত্যয়ন্ত বহুব্রীহি। কিন্তু দোতলা শুধু প্রত্যয়ন্ত বহুব্রীহির উদাহরণ না, এটা আরো একটা জিনিসের উদাহরণ, সেটা হলো সংখ্যাবাচক কর্মধারয়ের উদাহরণ। পরীক্ষায় যদি আসে সংখ্যাবাচক কর্মধারয়, অপশনে যেটা থাকবে সেটা দেখে আনসার দিবেন, যদি আলাদা করে আসে কখনো। এটা এই কিছু কর্মধারয়ের ভাগ আছে সংখ্যাবাচক, দোতলা দুই আছে, এই জায়গা থেকে এটাকে সংখ্যাবাচক কর্মধারয় বলা হয়। আর ৮০-২০, ৮০-২০ যার, এটা আমরা জানি ৮০-২০টা হলো ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। আর কানাকানি, লাঠালাঠি, গোলাগুলি, এগুলো তো ব্যতিহার বহুব্রীহি। আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বসূচি, আগে আলোচনা হয়েছে, অনেকগুলা, অনেকবার পড়া হয়েছে। সর্বভোগ, সর্বসূচি। হ্যান্ড আউট মানে কি? হ্যান্ড আউট মানে হচ্ছে জ্ঞাপন পত্র, ব্যাস।
সাধু ও চরিত্রের মূল পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়? কোন পদে বেশি দেখা যায়? সেটা হচ্ছে ক্রিয়া এবং সর্বনাম পদে। আগে আলোচনা করা হয়েছে, একবারই সবগুলো সাধু এবং চলিত ভাষার পার্থক্য লিখে ফেলেছিলাম আমরা 14 কি 15তম বিসিএস-এ, তাই না? সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? সরল, গরল, এটা মানে বিপরীত না, ঠিক আছে? অমৃতের সাথে গরল হয়, বিষ। তাহলে সরলের বিপরীতার্থক শব্দ হইতে পারে সেটা বাঁকা, হইতে পারে সেটা কুটিল, হইতে পারে সেটা জটিল, তার মানে এটা না। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? এটা দেখেন, আনন সিঙ্গেল ওয়ার্ড, আঘাটাও সিঙ্গেল, মানে আশারও মানে সিঙ্গেল, আয়নাও এটা সিঙ্গেল ওয়ার্ড। তো সুতরাং এটা দিয়ে এগুলো ভাঙানো যাচ্ছে না। আঘাটা, ঘাটার আগে যদি আযুক্ত করেন তাহলে আঘাটা হচ্ছে। তো এটা হলো উপসর্গ। তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের মধ্যে যাচ্ছি। এ পারসন হু বিলিভস দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্ট আর নট নেসেসারি ইজ নোন অ্যাজ। যে ভাবতেছে যে কোনো ধরনের আইন দরকার নাই, সরকারও দরকার নাই, সে আসলে নৈরাজ্যবাদী। আমরা নৈরাজ্য নিয়ে বেশি কথা বললাম, অ্যানার্কি, হ্যাঁ, অ্যানার্কিস্ট সেই জায়গা থেকে আসছে, ঠিক আছে? তার মানে ওই যে আমরা আজকেই পড়লাম নৈরাজ্য ব্যাপার নিয়ে আলোচনা হলো, এর আগেও নৈরাজ্য নিয়ে আলোচনা করেছি। তার মানে ল এবং গভর্নমেন্ট এরা কোনো কিছু বিশ্বাস করে না। আর মিলিটেন্ট মানে কি আমরা জানি, যারা সোলজার থাকে তারা সোলজার, এবং যে সোলজার গুলা ডিআইআর, যে সোলজার গুলো অ্যাগ্রেসিভ হয়, অ্যাগ্রেসিভ, তো সেগুলোকে মিলিটেন্ট বলতে পারে। আর টেরোরিস্ট তো আমরা জানি যারা হচ্ছে কিনা ওই ভয় টয় দেখায়, গান টান নিয়ে, উইপন, ইউজেস ফিয়ার অ্যাজ এ উইপন অফ পাওয়ার, মানে মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে মূলত তাদের কার্যক্রম সম্পাদন করে থাকে, তাদেরকে টেরোরিস্ট বলা হচ্ছে। আর এক্সট্রিমিস্ট বলা হচ্ছে কাকে? যারা চরমপন্থী, ঠিক আছে, যারা কিনা এই যে রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল ভিউ, ধর্মীয় বা হচ্ছে রাজনৈতিক যে মতাদর্শগুলো আছে এইগুলা খুব এক্সট্রিম লেভেলে ধারণ করে, তাদেরকে চরমপন্থী বলা হয়। তো সে হচ্ছে এক্সট্রিমিস্ট। হ্যাঁ, এগুলো কিন্তু ইংলিশে হিসেবে আসতে পারে, সেটা খেয়াল রাখবেন। উই ওয়েন্ট টু ড্যাশ, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাজ ড্যাশ হার্ট অ্যাটাক। কোনো জায়গায় যদি যে উদ্দেশ্যে যাওয়ার কথা, মুখ্য উদ্দেশ্যে যদি কেউ যায়, যেমন হসপিটালে আমরা ট্রিট হওয়ার জন্যই যাব, যদি মুখ্য উদ্দেশ্যতে যাই সেখানে কোনো আর্টিকেল হয় না, আর্টিকেল হয় না। যেমন হি ওয়েন্ট টু হসপিটাল সরাসরি হবে, তাহলে নো আর্টিকেল প্রথমে, নো আর্টিকেল প্রথমে আছে, আর হি হ্যাড এ হার্ট অ্যাটাক, জানবে হার্ট অ্যাটাকের সাথে তো কখনো ইয়ান হবে না, তো ডেফিনেটলি এটা। যদি মুখ্য উদ্দেশ্য ছাড়া যদি গৌণ উদ্দেশ্যে যায়, হি ওয়েন্ট টু দা হসপিটাল, কি জন্য? টু সি হিজ সিস্টার, বা হচ্ছে হিজ রিলেটিভ, ঠিক আছে, তার রিলেটিভকে দেখতে গেছে। তার রিলেটিভকে দেখতে গেছে, রিলেটিভ যেখানে তার, তার মানে সে কিন্তু মানে ওই মূল উদ্দেশ্য হচ্ছে তার চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু হসপিটালে যায়নি। আবার যদি হি ওয়েন্ট টু দা স্কুল টু রিটার্ন হিজ সিস্টার, ঠিক আছে, তার মানে মানুষ স্কুলে যায় পড়াশোনা করতে, তাহলে তখন ওইটার ক্ষেত্রে দিয়ে হতো না। আর যদি কাউকে আনতে যান স্কুলে গিয়ে, তাহলে তখন দিয়ে হবে। দা ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস, ফ্লোরিড মানে হচ্ছে এখানে পুষ্পল, ফ্লোরিডকে বলা হচ্ছে কি পুষ্পল। পুষ্পল মানে যেটা ফ্লাওয়ার দিয়ে আসলে সাজা থাকে, বর্ণাঢ্য আয়োজন, সেটাকে বলা হচ্ছে। হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, থার্ড কন্ডিশনাল থেকে আসছে, দেখেন এটা থার্ড কন্ডিশনাল, হ্যাড আই নোন দিয়ে আসছে এখানে, ইফ দিয়ে না থেকে না, হ্যাড আই নোন দিয়ে করছে। ইউ আর ওয়েটিং আউটসাইড, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন, এই যে উড হ্যাভ ইনভাইটেড, থার্ড কন্ডিশনাল যে নিয়মটা সেটাই। এ স্পোরোফিক স্পিচ ইজ লাইকলি টু, এটা হচ্ছে ঝিমানি, ঝিমঝিমানি বক্তব্য, যেটা নিদ্রাকর, যার বক্তব্য শুনলেই আপনার কি ঘুম চলে আসবে, তাহলে পুট অন টু স্লিপ, এটাকে বলা হচ্ছে। সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং, হ্যাঁ, সিজোফ্রেনিয়া, SCHIZPHREN, এর একটা মেন্টাল কন্ডিশন, হ্যাঁ, মেন্টাল কন্ডিশনের অবস্থা, যেটা মানুষের কোনো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যায়। লাভ ফর হোল ওয়ার্ল্ড ইজ কল্ড, সেটাকে বলা হয় মানবহিতৈষী বা ফিলান্থ্রপি বলা হয়, মানবহিতৈষী। আর মিজোগাইনি মানে এটা হলো স্ত্রী বিদ্বেষ, হ্যাঁ, আগেও পড়েছেন এটা। বেনিভলেন্স এটা দানশীলতা বা বদান্যতা, জেনারোসিটি পড়েছেন, তার যে সিনোনিম পড়িয়েছিলাম তার মধ্যে বেনিভলেন্সটা ছিল। আর মিজানথ্রপি হচ্ছে সেটা হলো মানব বিদ্বেষ, মিজানথ্রপি এটা মানব বিদ্বেষের মধ্যে পড়ে।
When we want to mean a government by a richest class, we use the term richest class বলতে ধনী সম্প্রদায় দ্বারা যারা মানে ধনিকতন্ত্র বলা হচ্ছে সেটাকে বলা হয় প্লুটোক্রেসি। আর অলিগার্সি মানে এর মানে হচ্ছে যেখানে স্মল একটা অ্যামাউন্টের মানুষ, হ্যাঁ, খুব কম মানুষ যখন একটা দেশের কন্ট্রোল নিয়ে থাকে। স্মল গ্রুপ অফ পিপল হ্যাভিং কন্ট্রোল অফ এ কান্ট্রি। আর ক্রিপ্টোক্রেসি মানে কি, যেখানে দেখা যায় যে ক্রিপ্টো মানে হচ্ছে গোপন, গুপ্ত, যেখানে রিয়েল লিডারকে রিয়েল লিডারটা হিডেন থাকে, লিডার্স আর হিডেন, যে এর পিছনে রিয়েল লিডারকে সেটা যখন প্রকাশ পায় না তখন সেটা ক্রিপ্টোক্রেসি বলা হয়। আর অ্যারিস্টোক্রেসি মানে কি, অভিজাত সম্প্রদায় যারা শাসন করে, নোবেল পার্সন দ্বারা যেখানে শাসন হয় সেটাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। হসপিটাল ড্যাশ দ্য সিক, হসপিটাল অবশ্যই হসপিটাল এখানে পার্সনিফিকেশন করা হয়েছে। হসপিটালে গেলে অসুস্থরা কি হয়, সুস্থ হয়ে আসে, অবশ্যই এখানে ট্রিট, ট্রিট দ্য সিক। দ্য ড্যাশ অফ দ্য অথরিটি ফলস অন ডিফ এয়ার। হ্যাঁ, দেখেন এখানে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার, দেখেন দ্য ওয়ার্নিং অফ বলা আছে, দা দেওয়া আছে, আর এখানে ভার্বের সাথে ওয়ার্নের সাথে আইএনজি যুক্ত হয়ে আছে। এরপরে যখন অফ থাকে, দি থাকে এবং প্রিপজিশন থাকে, দি এবং অফের মাঝখানে আমরা জানি নাউন ব্যবহৃত হয়, সেই নাউন মানে কি ফর্মে থাকে, ভার্বের সাথে আইএনজি ফর্মে থাকে। আর এইটাকে তখন বলা হয় ভার্বাল নাউন, ভার্ব দিয়ে যেহেতু হয়েছে এটাকে বলা হয় তখন ভার্বাল নাউন। ভার্বাল নাউনের স্ট্রাকচার প্রথমে দিয়ে থাকবে, মাঝখানে ভার্ব প্লাস আইএনজি জিরান্ডের মতো হবে, পরে অফ থাকবে, এটাকে বলা হয় ভার্বাল নাউন। তাহলে ওয়ার্নিং কাজ করেছে কি হিসেবে, ভার্বাল নাউন হিসেবে, যেহেতু এখানে ভার্বাল নাউন বলা নাই, শুধু নাউন বলা আছে, আমাকে নাউন নিতে হবে। দা ওয়ার্ড কুলিনারি, কুলিনারি হচ্ছে রান্না বান্না সম্পর্কিত এর মিনিং, তার মানে এটা কুকিং এর সাথে রিলেট করে। ডু ইউ নো দেম, এটার প্যাসিভ ফর্মে যেতে বলছে, দেম মানে দের কথা এখন যাবে, দের থেকে আমাদের, তার মানে আর দে নোন টু ইউ, আর দে নোন টু ইউ। প্যানাসিয়া মানে কি, যে সর্বরোগ উপশমকারী, হ্যাঁ, সেটাকে বলা হয় কিওর অল, সেটাকে বলা হয় প্যানাসিয়া। এটা কতদিন পড়েছে, প্লুরাল নাম্বার অফ ওভাম, আমরা জানি যে ইউএম থাকলে এর পরিবর্তে এ হয়, ইউএম যদি সিঙ্গুলার হয় এটা এই পাশে গিয়ে প্লুরাল হবে। তাহলে প্লুরাল ফর্ম আমরা যেরকম উদাহরণ আমরা কতদিন পড়েছিলাম, ডেটাম, ডেটাম থেকে ডাটা, তো এটা কি ওভাম থেকে ওভা, ঠিক আছে, এটা ইউএম থাকলে, শেষে ইউএম থাকলে সেখান থেকে এ নিয়ে আসতে হয় ইউএম বাদ দিয়ে। জেরিয়াট্রিক ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্নিং দ্য ডিজিজ অ্যান্ড কেয়ার অফ দ্য ওল্ড পিপল, এর আগেও পড়েছি আমরা। জেরিয়াট্রিক মানে যারা হচ্ছে বয়স্ক লোক নিয়ে আসলে যে বিভাগটা মানে কাজ করে, সেটা জেরিয়াট্রিক বলা হচ্ছে। দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোইং দ্য ওয়েডিং, মানে স্মল মানে বিয়ের পর, এখানে ফলোইং মানে কি, বিয়ের পরের কথা বলা হচ্ছে, পরের ইভেন্ট, হ্যাঁ, বিয়ের পরে স্মল একটা রিসিপশন হবে সেটার কথা বলা হচ্ছে। কিছু কিছু ওয়ার্ড আছে পার্টিসিপল, সেগুলোকে বলা হয় পার্টিসিপল, পার্টিসিপল পার্টিসিপল প্রিপজিশন বলা হয় এগুলোকে, যেগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি মানে ভার্ব থাকে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় বা আইএনজি ছাড়াও ইএন যুক্ত হতে পারে, তারপর ইডি যুক্ত হতে পারে। এখানে যেহেতু আইএনজি নিয়ে দেওয়া আছে, আইএনজি গুলো নিয়ে লিখি, যেরকম ফলোইং তো আছে, এটা লিখলাম না। যদি এক্সক্লুডিং থাকে কোন সেন্টেন্সের মাঝে, ইনক্লুডিং যদি থাকে, এগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়, এক্সক্লুডিং, ইনক্লুডিং, তারপর কনসিডারিং, রিগার্ডিং, এগুলো কিন্তু দেখা যায় রিগার্ডিং ব্যবহার করা থাকে, এক্সক্লুডিং, ইনক্লুডিং, এগুলো কিন্তু প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এগুলো এখানে ফলোইং দেওয়া আছে, ফলোইংটা প্রিপজিশন। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ এ প্রিফিক্স, প্রিফিক্স মানে সামনে যেটা যুক্ত হয়েছে। অথেন্টিক একটা রিয়েল ওয়ার্ড, এটার সাথে কিছু যুক্ত হয় না। অ্যামনেশিয়া, অথেন্টিক মানে তো খাঁটি, আর অ্যামনেশিয়া মানে স্মৃতি বিলোপ, এটা একটা মেইন ওয়ার্ড। তারপরে অ্যাসপারসন, অ্যাসপারসন মানে হচ্ছে কটাক্ষপাত, হ্যাঁ, কটাক্ষপাত করা, এটা, তার মানে এটা একটা রিয়েল ওয়ার্ড। এখানে খেয়াল করেন মোরাল, মোরালটা রিয়েল ওয়ার্ড, এর আগে এ যুক্ত হয়েছে, অ্যামোরাল, মোরাল মানে নৈতিক, অ্যামোরাল মানে অনৈতিক। লেফটেন্যান্ট জেনারেলের ইংরেজি সঠিক বানান কোনটি, লাই ইউটেন্যান্ট, এইভাবে আমরা উচ্চারণ করি, তার মানে লাই ইউ
10 ant, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এইভাবে আমরা পড়েছি ছোটবেলায়, তাই লেফটেন্যান্ট। ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে, ইট ইজ অলসো কাইন্ড অফ ইনসেক্ট। ক্রিকেট মানে ঝিঝি পোকা যেগুলো আছে, সেই ঝিঝি পোকার ইংরেজি হচ্ছে মানে ক্রিকেট, এই জন্য এক ধরনের ইনসেক্ট এগুলোকে বলা হচ্ছে। তো এইগুলো ছিল হচ্ছে মানে গ্রামার পার্ট থেকে বেশি ছিল, লিটারেচার পার্ট থেকে মাত্র 2টা প্রশ্ন ছিল। দ্য ক্রিসমাস ক্যারল, এটা কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। কি লেখা? একটা শর্ট নোভেল। নোবেলের মধ্যে আমরা চার্লস ডিকেন্সের অনেক লেখালেখি পড়েছি, 8টা পড়ে ফেলেছি, ঠিক আছে। এই 2টা মনে হয় আমরা লিখিনি এর আগে, এই 2টা হলে তার 10টা গুরুত্বপূর্ণ হয়ে যায়। দ্য মিউচুয়াল ফ্রেন্ড একটা, দ্য মিস্ট্রি অফ এডুইন ড্রড, এটা তার অসমাপ্ত অসমাপ্ত উপন্যাস এটা। তাহলে ক্রিসমাস ক্যারলের সাথে আমরা আবার মিউচুয়াল ফ্রেন্ড পড়লাম আর দ্য মিস্ট্রি অফ এডুইন ড্রড এটা পড়লাম। হ্যাঁ, এর আগে আমরা পড়েছি দ্য পিকউইক পেপারস, নামগুলো আমি বলি আপনারা শোনেন। দ্য পিকউইক পেপার প্রথম, ডেভিড কভারফিল্ড, গ্রেট গ্রেট এক্সপেকটেশনস, এ টেল অফ টু সিটিজ পড়েছেন, এগুলো খুব মনে থাকবে এই কয়টা পর্যন্ত। তারপরে ছিল হচ্ছে কি দ্য ওল্ড কিউরিসিটি শপ, অলিভার টুইস্ট, হার্ড টাইমস, ব্লিক হাউস, এগুলো কিন্তু আপনারা পড়েছেন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, সলিলিকিউ ফ্রম হ্যামলেট, বহুবার এটা আলোচনা হয়েছে। আর এখানে হ্যামলেটের একটা কিছু ক্যারেক্টার গুলো যদি আমরা একটু জানি, হ্যামলেটের যে ক্যারেক্টারের মধ্যে আছে, হ্যামলেট নিজে, প্রিন্স হ্যামলেট, তার বাবা ছিল হচ্ছে কি ডেনমার্কের, মানে এইচডি, ডেনমার্কের রাজা ছিল। হ্যাঁ, এইচডি, এইচডি মানে কি হ্যামলেট, আর ডি তে হলো ডেনমার্ক, এটা মনে থাকবে এইচডি। তারপরে তার নায়িকা কে ছিল? প্রিন্স হ্যামলেটের নায়িকা ছিল বা হচ্ছে ফিয়ান্সে ছিল হচ্ছে ওফেলিয়া। আর ভিলেন কে ছিল? এটা তাহলে করতে পারেন, নায়ক, এটা নায়িকা। তারপরে ক্লডিয়াস, CLAUDIUS, ক্লডিয়াস ছিল তার আঙ্কেল, হ্যামলেটের আঙ্কেল ছিল, যেটা কিনা হ্যামলেটের বাবা মানে রাজা কিং হ্যামলেটকে মেরে ফেলেছিল। ক্লডিয়াস, সেটা তার মানে এটা ভিলেন। আর একটা চরিত্র ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গার্ট্রুড। এর বাইরে আছে হরাশিও আছে। গার্ট্রুড হচ্ছে এই নায়কের মা, হ্যামলেটের মা, এটা খেয়াল রাখবেন। তারপর আসেন গাণিতিক যুক্তির অংশটুকু। গাণিতিক যুক্তির এখানে বলেছে যে 125 ইন্টু √5 পাওয়ার হলো 2x সমান 1 হলে x এর মানটা কত। তাহলে এখানে কি করব, আমরা করতে পারি এই 125টাকে 1 এর নিচে নিয়ে আসতে পারি। √5 এর পাওয়ার হলো 2x আর 1 ডিভাইডেড বাই 125, এটাকে এই ভাষায় নিয়ে আসা যায়। কিন্তু খেয়াল করেন যে 1 ডিভাইডেড বাই 5 এর উপরে যদি কিউব করি তাহলে 125 পাই। যেহেতু এখানে √5 আছে, আমাদের টার্গেট হলো √5 এর দিকে যাওয়া। তা 1 √5 যদি হয় তাহলে এরপর আমরা 6 দিলেই পারি। এর আগে আমরা বলেছি না, ওই যে লগের ক্ষেত্রে যখন পড়েছিলাম, যে নর্মাল থেকে যখন রুটের দিকে যায় তখন এখানে ডাবল করে দিলেই হয়। এখন এটাকে উপরে তোলেন, 5 এর পাওয়ার হলো -6। এবার দেখেন বেস বেস সমান হয়ে গেছে। তাহলে বেস বেস সমান হয়ে গেলে এবার পাওয়ার গুলো লিখতে পারি, 2x সমান -6, তার মানে x সমান -3, এটি অ্যান্সার -3। ব্যাস, এটা খুব সহজ একটা ম্যাথ। NC12 আর NC6 হলে n এর মানটা কত? এই যে নিচে যে সংখ্যা আছে দুইটা, এই দুইটা যোগ করে দিবেন, 12 আর 6 যোগ করলে হয় 18। বার্ষিক শতকরা 10% হারে 1,000 টাকার 2 বছর পর সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? দুইটা আলাদা করে নিবেন। সরলটা আগে বের করে নেন, সরল সুদ। সরল সুদ বের করার সিস্টেমটা কি আমরা জানি, যে উপরে সব গুণন করে নিচে 100 দ্বারা ভাগ। তো সব গুণন করা মানে কি 10, 1000, 2 ডিভাইডেড বাই 100 দ্বারা ভাগ। এটা দিয়ে কাটেন, এটা দিয়ে কাটেন, 10 × 10 = 100 আর 2 দিয়ে হচ্ছে 200। তাহলে সরল সুদের মান হলো 200। আর চক্রবৃদ্ধি কি? চক্রবৃদ্ধি সূত্রের মধ্যে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, চক্রবৃদ্ধি সূত্রের মধ্যে যাওয়ার দরকার নেই, আমি এক বছর এক বছর করে বের করবো তাইলেই হবে। তাহলে এক বছরটাকে বের করে নিই, 10 গুণন 1000 গুণন 1 ডিভাইডেড বাই 100। তাহলে এক বছরে এটা কত বেরোলো? 100 টাকা। এই 100 টাকা কি? এই 100 টাকা সুদ পরের বছরে গিয়ে আসলের সাথে যোগ হবে, তাই না? পরের বছরটা যদি এবার বের করি তাহলে পরের বছরেরটা কি হচ্ছে, 10 গুণন এই আসল হচ্ছে 1000, 1000-এর সাথে 100 যোগ হবে, তার মানে 1100 গুণন পরের বছরের 1। এটা কাটেন, এটা কাটেন, এটা করলে হচ্ছে 110। তার মানে এই দুইটা যোগ করলে হচ্ছে 210। তার মানে চক্রবৃদ্ধি সুদে পাচ্ছে 210 টাকা আর নর্মাল সুদে পাচ্ছে 200 টাকা। তার মানে দুইটার পার্থক্য কত? 10 টাকা।
এটাই আনসার। দুইটি সংখ্যার অনুপাত 7:5, তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটির গসাগু কত? গতদিন আমরা গসাগুটা বের করেছিলাম, সেখানে লসাগু বলেছিলাম যে লসাগু কিভাবে বের করতে হয় সেটা থেকে আসছে, লসাগু থেকে এখন গসাগু। তো অনুপাত দেওয়া আছে, তাহলে 7x আর 5x এই দুইটাকে লসাগু করলে হয় হচ্ছে 5×7=35 আর x 140। তার মানে x এর মান হচ্ছে এখানে 35 কে ডাবল গেলে 70 হয়, যেহেতু 70 ডাবল 140, তাহলে x এর মান হলো 4। আর যেহেতু দুইটার মধ্যে কমন যায় হচ্ছে x, আর কমন যাওয়া মানে সেটাই গসাগু, তাহলে গসাগু হচ্ছে এখানে 4। গতদিনে আমরা এটা দেখেছিলাম। 2x² + 5x + 3 এটার সমাধানটা কত? এই টাইপের ম্যাথ তো আমরা করেছিলাম এর আগে, তাহলে এটা আমরা যদি এইভাবে করে ফেলি 2x² + 2x + 3x + 3 <0 এখানে দেওয়া না দেওয়া সমান, পরে একবারে দিলেই হচ্ছে। 2x কমন যাচ্ছে, x+1, এখানে 3 কমন যাচ্ছে, x+1, তাহলে এখানে x+1 হচ্ছে আর হচ্ছে 2x+3। তাহলে এখানে নরমাল মানগুলো কি? x সমান মাইনাস হচ্ছে 1 আর x এর মান হচ্ছে -3/2। এই রেঞ্জের মধ্যে কোনটা আছে সেটা দেখেন, -1 থেকে ছোট আর হচ্ছে 3/2 থেকে বড়, এটাই। c সমান ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা আছে আর x এর মান দেওয়া আছে, x² সমান 18 দেওয়া আছে। ঋণাত্মক পূর্ণ সংখ্যার উপাদানগুলো আসলে সঠিক নাই, ঋণাত্মক বলেছে তো এটা সঠিক নাই। যদি এগুলোর প্রত্যেকটার সাথে যদি এরকম থাকতো -1, -2, -3, -4, তাহলে এখন 4×4=16 পর্যন্ত গেল, 5 যাওয়ার দরকার নেই। মাইনাস দিয়ে থাকলে তখন এটা রাইট আনসার হতো, মাইনাস নাই যেহেতু রাইট আনসার নাই। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে যদি 25 সেন্টিমিটার করা হয়, তাহলে এটার প্রস্থ কত হলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে? ও, একা একা আসছো, আসো না, একা একা আসছো, একা একা দরজা খুলে চলে আসছে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা জানি। আর পরবর্তী যে একটা দৈর্ঘ্য বলা আছে 25 সেন্টিমিটার, তার প্রস্থ চেয়েছে। আমরা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 18 × 20, আর পরেরটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে একটা প্রস্থ পেয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 7.2 সেন্টিমিটার। এখান থেকে আরেকটা দিয়েছে, দেখেন আরেকটা। তো এটা কি করব, -1, সরি, -1, 1 -2x 1। তো এটাকে যেহেতু ফ্রি করতে হবে, এই জায়গাটাতে -1, এটা প্লাস, আবার -1 দেওয়া লাগছে, -2x 1 -1, তাহলে এখানে -2 হচ্ছে, -2x হচ্ছে, আবার 0 হচ্ছে। এবার যদি আপনি আহ ইয়ে করেন, 2 দ্বারা ভাগ করে দেন, তাহলে একই বিষয় হচ্ছে। তাহলে 1 হচ্ছে এখানে, -1 -x 0 হচ্ছে। এখন এখানে যেহেতু মাইনাস দিয়ে মাঝখানে মাইনাসও রাখা যাবে না, তার মানে এটাকে প্লাস করতে হবে, মানে চিহ্ন চেঞ্জ করতে হবে। চিহ্ন চেঞ্জ করলে আমরা জানি যে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এইটা, তা এটা এই ফরম্যাটে আছে, 0-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট আছে গ নম্বরে। এই ধারাটির কোন পদ 8√3 2? এটা করার জন্য আমরা ওই ধারার যে নরমাল সিস্টেম, ওই নিয়মে যাব না, এটা আমি এর আগে আপনাদের বলেছি, সিরিয়ালে লিখে যাব। দেখেন 1/√2 দেওয়া আছে, মানে এখানে এরপরে আছে 1, পরে আছে হলো √2। এবার যখন খেয়াল করেন যে অবশ্যই প্রত্যেকটাতে কিন্তু √2 দ্বারা গুণন হয়েছে। 1/√2 পরেরটাতে যখন √2 দিয়ে গুণন করবেন, উপরে √2 যাচ্ছে, √2 কেটে গিয়ে 1 হচ্ছে। এবার 1 এর সাথে যদি √2 গুণন করেন তাহলে হচ্ছে কি, √2 হচ্ছে। এবার √2 এর সাথে যদি আবার √2 গুণন করেন তাহলে কত হচ্ছে, 2। আর 2 এর সাথে যদি আবার √2 গুণন করেন, 2√2। আবার 2√2 এর সাথে যদি আবার √2 গুণন করেন তাহলে 4 হচ্ছে। আবার 4 এর সাথে √2 গুণন করলে 4√2। আবার 4 এর সাথে 4√2 এর সাথে আবার √2 যদি দেন তাহলে 2 দিয়ে, মানে আবার 2 দুগুণে 4 হচ্ছে, তার মানে এখানে 2 হচ্ছে, তার মানে 8 হচ্ছে পরেরটাতে। এবার যদি 8 এর সাথে আবার √2 গুণন করেন, 8√2 হচ্ছে। এই 8√2 কোন পদ? 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর পদ। বাস এইভাবে করলে মানে বেটার হবে এটা।
পারপাস একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 180 টাকায় বিক্রি করার পর 10% ক্ষতি হলো, তার মানে জিনিসটা আপনি কিনছিলেন 100 টাকায়, বেচছেন হলো 90 টাকায়, ঠিক আছে? আর যদি 90 টাকায় বেচছিলেন, আর যদি আপনি 180 টাকায় বেচেন, এটা বিক্রিটা, তাহলে আপনি ডেফিনেটলি জিনিসটা কিনেছিলেন 200 টাকায়। দেখেন, এটার যদি ডাবল করেন, এটারও ডাবল করতে হবে। 90 ডাবল 180, 100 ডাবল 200। এটা নর্মাল সেন্স থেকে কিন্তু অ্যান্সার করা যায়। জিনিসটা কিনেছিলেন আপনি 200 টাকায়। ওটা গেল। এবার আসলে মানসিক দক্ষতার পার্টে। মানসিক দক্ষতার খুবই ইজি, মানে এটা মজার মজার ম্যাথ দিয়েছে। 2 গুণন 3, এখানে 812 লিখছে। দেখেন, এবার যদি গণনা করেন, যেমন 6 হচ্ছে 3 দুগুণে 6, এখানে 6 তো নাই, এখানে ডেফিনেটলি কিছু একটা আছে। যেমন এটা যদি আপনি প্রথমটাকে 4 দ্বারা গুণ করেন, 4 দুগুণে 8 হচ্ছে, পরে 3 4 12, এটা কিন্তু মিলে গেল। পরেরটা তো 4 দ্বারা গুণ, 4 4 16, 4 5 20, তার মানে এটাও 4 দ্বারা গুণ, 4 6 24, 4 7 28, এটা আনসার। পরেরটা করছে কি, পরেরটা সেম জিনিসই, কিন্তু এটা আবার উল্টাপাল্টা করছে। দেখেন, 5 দিয়ে গুণ করছে এখানে, 5 নং 45, শুরুতে প্রথমে না লিখে শেষে লিখছে। আবার 5 7 35, শেষেরটা শুরুতে লিখছে, চেঞ্জ করে দিয়েছে। এখানেও তাই, 5 দিয়ে। 4 5 20, 3 5 15, এখানে 5 দিয়ে তাহলে লেখেন, তাহলে 5 6 30 থাকবে শেষে, 5 6 30 হচ্ছে, 30 শেষে আছে কোথায়, এখানে। আর 5 8 40 প্রথমে, তাহলে 40 30, এটাই আনসার। একজন লোক এই অবস্থান থেকে হেঁটে, ধরেন এ একটা অবস্থান, এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট গেল, 10 ফুট, অতবার বাম দিকে 20 ফুট, এইদিকে বাম দিকে যদি 20 ফুট যায়, তারপর সর্বশেষ আবার বাম দিকে গেল 20 ফুট, এদিকে 20 ফুট গেল, আবার আবার সর্বশেষ বাম দিকে আবার 20 ফুট গেল, এদিকে আবার 20 ফুট আসলো, তাহলে তার এখান থেকে পৌঁছে বি অবস্থানে গেল। তাহলে এখান থেকে এর দূরত্ব কত? এখান থেকে এরকম 10 হয়, তাহলে এখান থেকে এখানে তো টোটাল 20, তার মানে এখান থেকে আর এখানে তার পার্থক্য কত? আর 10 ফিট দূরত্ব আছে, তো ডেফিনেটলি 10 ফিট দূরত্ব। 0.4, 0.02, 0.8, এটা হচ্ছে আমরা জানি যে এটা 4 দুগুণ 8, আর 8টা 64, 64 এর আগে আমরা হিসাব করেছি। আর দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে, দশমিকের পরে এখানে 5টা সংখ্যা আছে। ওকে, কোন ভগ্নাংশটি বৃহত্তম? এটার সিস্টেমটা তো আমরা জানি কিভাবে করতে হয়, 3/5, তারপর 5/8, এটা ক্রস করে 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 করতে হয়। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 3 8টা 24, তারপরে 5 5 25, ডেফিনেটলি এটা বড়, তার মানে এই পাশেরটা বড়। তারপরে 5/8, তারপরে 6/11, 5 11 55, তারপরে 6 8টা 48, ডেফিনেটলি এটা বড়, এটা বড় মানে 5/8 বড়। তারপরে পরেরটা করবো 5/8, 8/14, ঠিক আছে? তা 8 8টা 64, এই পাশে হচ্ছে এটা, সরি উল্টা পাশে লিখছি এটা, এটা আগে ক্রস করে লিখি। 28 টা 64 হচ্ছে এই পাশে, আর 5 14 70, 70টা হলো এই পাশে, তাহলে 70টা এই পাশে, মানে 70টা বড়, মানে 5/8টা বড়। সবগুলোর মধ্যে 5/8 বড়, আগে ওইটা আপনারা দেখেছেন এইভাবে। ঘড়ির ম্যাথটা এটাই আমরা আগে করেছি, ডেফিনেটলি এটাই করেছি। আমরা জানি যে ঘন্টার সাথে হয় হচ্ছে 60 গুণন, আর মিনিটের সাথে 11 গুণন, তাহলে 11 গুণন 0 যেহেতু বলা আছে, আর 60 গুণন 8, তাহলে এখানে কত হচ্ছে? 448, 480, 48 যেটা 6 8 48, 480/2, মানে এটাকে ভাগ করলে 240। যেহেতু এটা 180 পার হয়েছে, তার মানে 360 থেকে মাইনাস করতে হবে। 360 থেকে মাইনাস করলে হয় হচ্ছে 120, যেহেতু 120 আনসার নাই এখানে, তাহলে 120 এটা আনসার থাকলে রাইট হতো। ঠিক আছে, 120 আনসার থাকলে এটা রাইট হতো। কোনটি মৌলিক সংখ্যা? কতদিন বলেছিলাম কি? যাক, দেখো কোনটি মৌলিক সংখ্যা। বাবা, মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখেন কতদিন বলেছিলাম যে 200-র উপরে যেটা আমরা শিখেছিলাম, ওটা কিন্তু খুব জটিল ছিল। এটা কিন্তু জটিল না। আমরা ওই যে সিস্টেমটা আমরা জানি, মৌলিক সংখ্যার যে সিস্টেমটা জানি, হুম সেই সিস্টেম থেকেই কিন্তু এটা হয়ে যাচ্ছে।
যে এই যে 44, 22, 322, 321, এগুলো 1 থেকে 100 পর্যন্ত। তাই এটা থেকে 1 থেকে 10-এর মধ্যে, 10 থেকে 20-এর মধ্যে, 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, 40 থেকে 50, এইভাবে কিন্তু আগায়। আমরা জানি এগুলোর মধ্যে কোনটা আছে, সেটাও কিন্তু আমরা খুব ভালো করে জানি। দেখেন প্রথম যে আছে 47, মানে প্রথম কয়েকটা দিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না। 40 থেকে 50-এর মধ্যে 47 আছে, পরে এগুলো তো তার চেয়ে বড়। তারা 40 থেকে 50-এর মধ্যে তিনটে আছে, এমনিতেই জানি, 41 আছে, 43 আছে, 47 আছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এমনি পারি। তো কাছাকাছি আছে, এটা অ্যান্সার এমনি করা যাবে। বাদ বাকিগুলো কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা না, ভাগ করা যাবে অন্য সংখ্যা দিয়ে। ফিঙ্গার হ্যান্ড, হাতে থাকে ফিঙ্গার, আর লিফ থাকে কোথায়? ডালে। ডালের ইংলিশ হচ্ছে ট্রিগ। ডালের ইংরেজি হচ্ছে ট্রিগ। কোন শব্দ যুগলটি ভিন্ন? ফলস, ট্রু, এগুলো হচ্ছে বিপরীত। শার্প, ব্লান্ট বিপরীত। অ্যাবান্ডেন্স, স্কারসিটি বিপরীত শব্দ। অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য, স্কারসিটি মানে হচ্ছে কি, যেখানে প্রাচুর্যতা নাই, অভাব। আর লাভ, অ্যাফেকশন সেম জিনিস। সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে? নাইট্রোজেনের প্রাচুর্য থাকে। আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.02। যদি সমুদ্র তীরেও বায়ু থাকে, প্রচুর বায়ু থাকে, তাহলে ডেফিনেটলি ওখানে নাইট্রোজেনের প্রাচুর্যতাই থাকবে। অক্সিজেন টোটালটাই কম, 20.71। তো এই তো টোটাল। এখানে কিন্তু দেখেন মানসিক দক্ষতা থেকে কিন্তু প্রশ্ন এগুলো এসেছিল। যদি সিলেবাসে বলে দেওয়া ছিল শুধু গণিত অংশ 20 থাকবে, কিন্তু গণিত থেকে 10টা দিয়েছে, মানসিক দক্ষতা থেকে কিন্তু 10টা দিয়েছে প্রশ্নটা। এটা একটা বিষয়। এই তো। আর এই কোর্সগুলোর ব্যাপারে তো আপনারা জানেনই, 12 কে এমসিকিউ, এটা আরএসআই পদ্ধতিতে, এটা আপনারাই আছেন। 4K ইম্পর্টেন্ট টপিক বেস, যারা না এটা নিতে পারেন। আর বিশেষ করে এটা নতুনদের সাজেস্ট করবেন, অ্যাডভান্স মেইন কোর্স যেটা আছে, এটা প্রত্যেক বছর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক বছরই এটা চলবে।